আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলো ডায়েরির পক্ষ থেকে আমি লিসা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ধন্যবাদ। অচেনা কোনো এক রুমে নিজেকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পেলাম। হাতে অনেকগুলো সুচ, গলাতেও মোটা একটা পাইপ। একটু সময় নিলেও বুঝতে পারলাম আমি কোনো হসপিটালের বেডে আছি, কিন্তু মাথায় টেনশন একটাই, আমাকে এখানে কে নিয়ে আসলো আর কীভাবেই বা বেঁচে গেলাম। হঠাৎ একটা সাদা কাপড় পরিহিত অল্প বয়সী মেয়ে এসে কি যেন দেখলো, দেখেই দৌড়ে চলে গেল। আবার একটু পর কয়েকজনকে সাথে করে নিয়ে রুমে প্রবেশ করলো। বুঝলাম নার্স ডাক্তারকে ডেকে আনতে গিয়েছিল। How do you feel, boy? I'm feeling better, doctor. Do you feel any pain in your head? Yes, a little bit, but not much. All right. You stay here. I'll get him now. He brought you here. ওকে ডক্টর। ডাক্তার চলে গেল। তারপর নার্স বলতে শুরু করলো, Good luck to you that after so many years you have come out of come. How many years after nurse? And where I am now? You were in a come after 4 long years and now you are in a London City hospital. Who brought me here? I do not. I know him but he indirect you as him husband in the hospital. আর কিছু ভাবতে পারছি না, কেমন যেন মাথা ব্যথা শুরু হয়ে গেল। একটা বিষয় খুব ভাবাচ্ছে, আমি বাংলাদেশ থেকে লন্ডনে কিভাবে এলাম, আর কে নিয়ে এলো আমাকে? নার্স মনে হয় বুঝতে পারছে, তাই বলল, You climb down now and try to sleep it. You are not completely safe. ওকে। নার্স চলে গেল। আর আমি ভাবছি কে হতে পারে সেই ব্যক্তি। সে কি আমাকে চেনে? না, আর নিতে পারছি না। চোখ বন্ধ হয়ে এলো এমনি, কিন্তু চোখে ঘুম নেই। পুরনো স্মৃতি মনে পড়ছে বারে বারে, আর সারা শরীরটা রক্তের চলাচলের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। কিছু বন্ধু নামে বেইমানের জন্য আজ আমি কোথায়? আমার 4টা বছর নষ্ট, সেগুলো কি ফিরে পাবো? না, সময় ও স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি আমিও ফিরে পাবো না। কিন্তু প্রতিশোধ তো নিতে পারবো। এটা ভেবেই মুখে ফুটে উঠল হাসি। ও হ্যাঁ, আপনাদের তো পরিচয়ই দেওয়া হয়নি। আমি তৌফিক। আপাতত এতটুকুই জেনে রাখুন। এখনও চোখ বন্ধ করে রয়েছি। এমন সময় অনুভব করলাম কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাই চোখ একটু খুলে দেখলাম মাথার কাছে কেউ একজন আছে। হ্যাঁ, একটা বয়স্ক মহিলা। তাই চোখ খুলে তাকালাম তার দিকে। তারপর, আসসালামু আলাইকুম আন্টি। হঠাৎ করে আমার সালাম পেয়ে হয়তো তিনি কিছুটা ভয় পেয়েছেন, কিন্তু নিজেকে সামলিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তুমি এখন কেমন বোধ করছো? আন্টি, আমি আল্লাহর রহমতে সুস্থ। আলহামদুলিল্লাহ। আমার ছেলেটা তাহলে এখন সুস্থ? জি, কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। আমার ছেলের সব প্রশ্নের উত্তর আমি দিতে রাজি আছি। বলো, কী প্রশ্ন করতে চাও? আসলে আমার তো বেঁচে থাকার কথা নয়। ওরা আমার যে অবস্থা করেছিল, তাহলে আমি বাঁচলাম কিভাবে? আর আপনি আমাকে পেলেন কোথায়? আন্টি মৃদু হেসে বলল, পাগল ছেলে, তোমার হায়াত ছিল তাই বেঁচে গেছো। আর দ্বিতীয়ত, আমি তোমাকে নিয়ে আসিনি, আমার একমাত্র মেয়ে হুবাইরা তোমাকে নিয়ে এসেছে। তারপর নিজেই তোমার চিকিৎসা করেছে। বুঝলাম, কিন্তু পেলেন কোথায় আমাকে? তোমাকে আমার মেয়ে বাংলাদেশের চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র বন্দরের কিনারায় পেয়েছিল। সেখানে তোমার দেহ দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমার মেয়ে তোমাকে একটা নাবিকের সাহায্যে জরুরি নাহাজ অ্যাম্বুলেন্সে এখানে নিয়ে আসে, তারপর নিজেই চিকিৎসা করেছে। আন্টি, আপনারা আসলে যা করলেন তার কোনো জবাব নেই। সত্যি আন্টি, আপনারা অনেক ভালো। আন্টি কিছুটা রেগে, এই এত কিসের আন্টি আন্টি করছিস? আমি তোর মুখ থেকে মার ডাক শুনতে চাই। আমার তোর মতো ছেলে ছিল, এই দেশের সৈনিক, কিন্তু যুদ্ধে মারা গিয়েছে। তারপর তোকে দেখে আমার খুব ভালো লাগে, তাই তো তোকে আমার নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসি।
আর সেবা করছে। আর তুই কি না আমাকে আন্টি বলছিস? মা বলবি। আর তুই কি না আমাকে আন্টি বলিস? মা বলবি মা। আন্টির চোখের পানি দেখে নিজেকে সামলানো কষ্টকর, তাই মা। আমার শোনা বাবা। আমি তোর মা, জন্মদাত্রী মা না হলেও তোর মা। মা, আমি বাংলাদেশে যাব। তবে তোর সব কিছু পাসপোর্ট ভিসা করতে হবে। আর বড় কথা, তোর হবু বউ এখনও আসেনি। সে একটা অপারেশনে দেশের বাইরে গেছে, তাই এখন এখানেই থাকতে হবে। হবু বউ মানে? হ্যাঁ রে, আমার মেয়েটা তোকে ভালোবাসে, তাই ওর সাথেই তোর বিয়ে দিব। কি করবি না বিয়ে? তুমি যদি খুশি হও তো সব করব। এই না হলো আমার জামাই। তা তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, তা দেখবা না? সারপ্রাইজ? তা কি সেই সারপ্রাইজ? দেখব। মা কিছু না বলে আমার সামনে আয়না ধরলো, সামনে তাকিয়ে অবাক। এটা কি? আমার চেহারা এমন কেন? কার চেহারায় আমি আছি? বিস্ময়কর দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম। মা কিছুটা হেসে বলল, এই তোর সারপ্রাইজ? আর তোর চেহারাটা আমার মেয়ের মন মতো করে দিয়েছে, তার স্বপ্নের রাজকুমার করে তুলেছে তোকে। বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। শালা প্রতিশোধ তোদের সামনে থেকেই নিব, যেমন তোরা করেছিলি। কেমন লাগছে তোকে? একদম রূপকথার রাজকুমারদের মতো। বাবা এখন ঘুমাও, আমি আসি, তোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আগামীকাল তোর মুখের মধ্যে থেকেই এই পাইপ বের করবে, তখন নিজে হাতেই খাইয়ে দিব, কেমন? ঠিক আছে। মা চলে যেতে নেবে অমনি ডাক দিলাম, মা। মা ডাকটা শুনে দ্রুত আমার দিকে তাকালো, তারপর বলল, কিছু বলবি বাবা? আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করবে তো? মা কিছুটা হেসে, করব, তবে তোর বউয়ের থেকে আগে অনুমতি নিতে হবে, তারপর। মা চলে গেল। আমিও শুয়ে পড়লাম। একটু পর নার্স এসে আমার কিসের জন্য ইঞ্জেকশন পুশ করে চলে গেল। আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। এদিকে বস, 4 বছর তো হলোই, তবু আপনি একটা লাশ খুঁজে বেড়াচ্ছেন কেন সারা দেশে? তুই হয়তো বুঝে গেছিস ওকে কেন খুঁজছি আমরা। তোদের একটা ভুলের জন্য যদি ও বেঁচে যায় তো আমাদের কি হবে ভেবেছিস? আরে বাবা, এত ভয় পাচ্ছ কেন? তোমার মেয়ে আছে না, শালাকে একবার বাঁচিয়ে গেল, দ্বিতীয়বার বাঁচাবো না। হ্যাঁ রে মা, কিন্তু এই দেহান কি করছো? মেরে লাশ ফেলে দিল নদীতে। আরে ওকে দাফন করলেই তো হইতো, আর টেনশন থাকতো না। এই বাংলাদেশে আমি আমার সাম্রাজ্য তৈরি করব, যা রাজকন্যা হবে আমার মামনি দিয়া। আচ্ছা বস, আপনি শিওর কি করে হচ্ছেন যে কিং এখনো বেঁচে আছে? জানি না, তবে কেমন যেন মনে হচ্ছে ও আসবে। হ্যাঁ আসবে, আবার আসবে ও। বস, আসলে ওর সামনেই ওর মাকে মেরে দিব। শালি 4টা বছর ধরে আমাদের খাবার খাচ্ছে। এটাই তো আমাদের মূল অস্ত্র, কিংকে দমানোর। যা তোরা, আর দিয়া মামনি তুমিও যাও। আরেকদিকে আর কত এভাবে পালিয়ে বেড়াবো? আর কত আমাদের ভাইটাকে তো নির্মমভাবে হত্যা করেছে ওই মিসা। ও এখনো বেঁচে আছে, এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে বল? ভাই, আপনি কি ভুলে গেছেন কিংকে মারতে হলে সামনে থেকে মারতে হয়? আর আমাদের কিংকে তো ধোঁকা দিয়ে মারা হয়েছে। আমার মনে হচ্ছে বস আমাদের কিং এখনও বেঁচে আছে এবং আসবে। হ্যাঁ, তিনি আসবে বস। এইসব এতিম বাচ্চাদের জন্য হলেও তিনি আসবেন। সিয়াপ, হ্যাঁ আসবে, আমাদের কিং আসবে। যখনই কিং আসবে পুরো দেশে রক্তের বন্যা বইবে। ভাই, আমাদের কিং কখনো আমাদের ছেড়ে যেতে পারে না, জানেনই তো। আমাদের কিংয়ের 1000 রং রয়েছে, শুধু মিশা ওপরের রংটাকে মেরে নিচের টেবিল সত্তাকে জাগিয়ে দিয়েছে। হ্যাঁ রে ভাই, এখন সবাইকে খাবার দিন। আজ যে আমাদের কিংয়ের নিখোঁজ হওয়ার 4 বছর পূর্ণ হলো। সাকিব আর শিহাব চোখের পানি মুছে খাবার দিতে লাগলো, সাথে আরো জন 50-এর বেশি ক্রু। এদিকে আমি পরম শান্তিতে একটা চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়েছি কি জানি না, তবে আমি সব কিছুই শুনতে পারছি। কেউ একজন বলছে। হঠাৎ চোখ খুলে মুখ দিয়ে বেরিয়ে এলো, মা। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার মাকে তো বাঁচাতে হবে। না না, আমার ঘুমালে চলবে না, না কিছুতেই না। আমার চিৎকার শুনে হঠাৎ কালো বোরকা পরিহিত একটা মেয়ে রুমে এলো।
বয়স মোটামুটি আমার সমবয়সী, কিন্তু সে আমার ছোট হবে। ভালো করে তাকিয়ে দেখলাম মেয়েটির চোখে আনন্দের আভাস, আর কিছুটা ভয়ার্ত হয়ে আমার পাশে এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুখ দিয়ে আপনি বের হয়ে গেল। এত সুন্দর কণ্ঠ, প্রাণটা জুড়িয়ে গেল। আমি ডক্টর মোছা হুবায়রা খাতুন। একটু আগে আপনি চিৎকার করলেন কেন? আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? জি মিস, আমার একটু মাথা ব্যথা, আর একটু আগে দুঃস্বপ্ন দেখেছি তো, তাই ঘুমের ঘোরে হয়তো চিৎকার দিয়েছি। হুবাইরা মনে মনে কি যেন অনেকক্ষণ বিড়বিড় করে আমার দিকে 3 বার ফু দিল। বুঝলাম আয়তল করছে পড়ল। বুঝেও জিজ্ঞেস করলাম, এইটা কি হলো? হুবাইরা আমার দিকে লাজুক ভঙ্গিতে তাকালো, তারপর বলল, আপনার ওপর শয়তান ভর করেছে, আর সেই শয়তানই আপনার মনকে ভরকে দিচ্ছে, আপনাকে হতাশায় ফেলছে। তাই আমি আয়াতুল কুরসি পড়ে আপনাকে ফু দিলাম, যাতে শয়তান চলে যায়। তা আপনাকে তো দেখতেই পারলাম না এখনো। দেখবো মিস্টার কিং, দেখবো, তবে সেটা সময় হলেই। কিং? কিসের কিং? এই শুনুন, আমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই, আমি সবই জানি। আমি বাংলাদেশের 1 মাস ছিলাম, আর সেই 1 মাসে আপনাকে আমি চিনে ফেলেছি। কিন্তু আপনাকে এমন করে ফেলে চলে গিয়েছে কে? ও, তার মানে আপনিই আমার হবু বউ, তাই তো? জি হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি আপনাকে বিয়ে করতে চাই। করবেন আমাকে বিয়ে? হুবাইরা, তুমি সবই জানো, তবুও কেন আমার জীবনে আসতে চাও? দেখুন, আমি আপনাকে পছন্দ করি, আর বেশিরভাগ পছন্দ করি আপনার কাজকে। আমি শুনেছি আপনি এই কিং হয়েছেন একটা কারণে, আর সেটা হলো ইয়াতিম আর সুবিধা বঞ্চিত লোকদের সাহায্যের জন্য। ও, তার মানে আপনি আমার কাজকে ভালোবাসেন, আমাকে নয়। জি, ঠিকই ধরেছেন। আমি আপনাকে এখন ভালোবাসি না। কারণ কি জানেন? একটা মেয়ে বেগানা পুরুষকে বিয়ের আগে ভালোবাসতে পারে না। মুগ্ধ হলাম হুবাইরার কথা শুনে। আর কোনো কারণ আছে কি? আর বড় বিষয় হলো, খাদিজা হযরত মুহাম্মদের বড় গুণাবলী দেখে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তেমনি আমিও আপনার কাছে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছি, এবং বিয়ের পর আপনাকে আমি ভালোবাসবো। হুবাইরা, আমি কি বলবো তোমায়? তুমি আমার জীবনের প্রথম নারী নয়। আমি একজন নারীকে ভালোবেসেছিলাম, যার জন্য আজ আমার এই দশা। আমি কি তোমায় আমার সমস্ত ভালোবাসা দিতে পারবো? আমি আপনার সমস্ত না হলেও একটু ভালোবাসা চাই, এতে খুশি। বিয়ে করবেন আমায়? জি করব। তোমার আম্মুকে আসতে বলো। আর এই যে হবু স্ত্রী, আমি কবে বাসায় যেতে পারবো? এই যে মিস্টার স্বামী, আপনি যেই দিন আমাকে বিয়ে করবেন সেই দিনই আপনার রিলিজ। এখন বাকিটা আপনার ইচ্ছে। তার মানে আমি এখন সম্পূর্ণ সুস্থ? জি জনাব, আপনি 10 দিন আগেই কোমা থেকে বের হয়েছিলেন, কিন্তু শুরুর আপনার মস্তিষ্ক কার্যকর ছিল। তাই আমি আপনাকে কোনো চাপে রাখতে চাইনি বলে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছিলাম। কিন্তু কি এমন হলো যার জন্য আপনি আগামীকালই আবার জেগে উঠেছেন? আর এই 10 দিনে আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা শুরু করে দিয়েছে। এখন আপনি বিপদমুক্ত। আজকে আপনার অপারেশন হবে। গলায় যে ছোট্ট নল লাগানো হয়েছে সেটা বের করব। অপারেশন ছোট হলেও ক্রিটিক্যাল একটু। ভুল হলেই সারা জীবনের জন্য তুমি বাকশক্তি হারাতে পারো। তুমি কি পারবে আমার রক্ত দেখতে? এই হাতে অসংখ্য অপারেশন করেছি, কিন্তু আমার হবু স্বামীটা করতে। ঠিক আছে, আমি প্রস্তুত। আমি এটাই শুনতে চাইছিলাম। তো চলো শুরু করা যাক। আলোহ বর্ষা। সন্ধ্যা 6টা আমার অপারেশন শুরু হলো। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে আমাকে একটা ছোট্ট ইঞ্জেকশন দেওয়া হলো। তারপর আর কিছুই মনে নেই। দেখা যাক অপারেশন সাকসেসফুল হয় কিনা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 3 ঘন্টা অপারেশন শেষ করে ডাক্তার বের হতেই হুবাইরা তার ডাক্তার এক বড় ভাই শাহিনের দিকে এগিয়ে গেল। তারপর, শাহিন, তৌফিক কেমন আছে? আলহামদুলিল্লাহ পাগলি, সে ঠিক আছে। আলহামদুলিল্লাহ।
হুবাইরা বোন আমার, আমি সেই 4 বছর ধরে লক্ষ্য করছি তুমি ছেলেটার এত কেয়ার করো, তা খুশির খবর কবে পাবো? আল্লাহ পাক যেই দিন চাইবেন সেই দিনই পাবেন ভাইয়া। পাগলি, শোনো, ও এখন কথা বলতে পারবে না, সাথে একদিন কিছু খেতেও আর একটু পর জ্ঞান ফিরবে। তারপর কি করতে হবে তা তুমি করবে, আমি আসি। ঠিক আছে ভাইয়া। ডাক্তার চলে গেল। আমাকে একটু পর ক্যাবিনে শিফট করা হলো। এখন আমি সেন্সলেস, কারণ আমার হবু স্ত্রী আমাকে কষ্টে রাখতে চান না, তাই অজ্ঞান অবস্থাতেই একদিন পার করে দিয়েছে। পরের দিন ভোরে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে কেউ নেই, তাই ধীরে ধীরে উঠে বসতেই চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। গলায় একটু ব্যথা, এদিকে পানি পিপাসা পেয়েছে। চারদিকে চোখ ঘুরিয়ে শেষের দিকে চোখ আটকে গেল। মনে হলো কেউ একজন জায়নামাজে বসে মোনাজাত করছে। কী বলছে সেটা শুনতে পাইনি, তবে এতটুকু বুঝেছি আমার সুস্থতা কামনা করছে। মনটা ভরে গেল। আসলেই এমন স্ত্রী যেন সবার কপালে চটে। এসবই ভাবছি, এরই মধ্যে কেউ একজন পাশে হাত রাখলো। হুবাইরা, তোমার নামাজ শেষ? জি, কিন্তু আপনি কি ভাবছিলেন? ভাবছি আমি কত সৌভাগ্যবান, তোমার মতো একটা স্ত্রী পাবো। এখন এসব বলবেন না দয়া করে, কারণ এখন আমাদের মাঝে আমি আর আপনি ছাড়াও আরও একজন আছে। সে হলো শয়তান, যে আমাদের হারাম কাজে ধীরে ধীরে ধাবিত করছে। ঠিক বলছো হুবাইরা, আমি কবে সুস্থ হব? তৌফিক, তুমি এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু গলায় একটু ব্যথা পাবে, কিন্তু ঠিক হয়ে যাবে। হুবাইরা, তো চলো, আজ তোমাদের বাসায় নিয়ে চলো, আজই আমরা বিবাহ করব। আলহামদুলিল্লাহ, আপনি যা বলবেন তাই হবে। তাহলে আমি হসপিটালের বিল পরিশোধ করে আসি। ওটা আমি করে দিব, তুমি শুধু আমাকে একটু পানি দাও, পিপাসা পেয়েছে অনেক। হুবাইরা পানি দিল, খেতে নিলাম, একটু ব্যথা, তবুও খেয়ে নিলাম। আপনি এখন থাকুন, আমি বিল দিয়ে আসি। বললাম তো আমি দিব। আপনি দেবেন কই থেকে? আপনি এখন কিং নেই। আপনার চেহারা কি আগের মতো আছে? তাও ঠিক, আচ্ছা যাও দিয়ে এসো। হুবাইরা চলে গেল, আর আমি ভাবছি পাগলিটার চেহারা এখনো দেখা হলো না। 15 ঘন্টা পর, এখন ঘড়িতে বাজে 11:30। দাঁড়িয়ে আছি নিজের বাসর ঘরের সামনে। কিছু বুঝলেন না তো? আরে ভাই, বিয়ে করেছি, এরপর প্রতিশোধ নেব। আচ্ছা এখন থাকেন, বাসর ঘরে আমার বউ একা আছে। ধীরে ধীরে রুমে গেলাম। রুমে কোনো ফুলের ছিটে ফোটাও নেই। একটু পর হুবাইরা সালাম দিল, আমিও নিয়ে খাটে বসলাম। একটা বিষয়ে অবাক হলাম, হুবাইরা এখনো বোরকা পরে আছে। হুবাইরা, আপনি কি বলবেন আমি জানি, তবে সেটা পরে বলি। আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। ঠিক আছে। নামাজ শেষ করে, হুবাইরা আমি কোথায় ঘুমাবো? ঘুম পেয়েছে আমার। আমাকে কি দেখবেন না? আমি অতটাও ভালো নয়, আমার বউ যদি রাজি থাকে তাহলে দেখতে পারি। কেন জোর খাটাতে পারবেন না? জোর খাটিয়ে সব কিছু হয় না হুবাইরা। এই আমার কিং স্বামী, এখন আমার মুখটা তো দেখুন। আমি আস্তে আস্তে নেকআপটা তুললাম। তেমন রূপবতী না হলেও খুব মায়াবতী। মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। আমার স্ত্রী আমার কাছে বিশ্ব সুন্দরী। আচ্ছা, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবেন? আমার স্ত্রী যখন দিতে চাইছে তখন নিব। হুবাইরা পেছন থেকে পাসপোর্ট বের করে দিয়ে বলল, এটা আপনার পাসপোর্ট, আর টিকিটও আমি কেটে রেখেছি। হুবাইরা, সত্যিই আমি খুবই ভাগ্যবান তোমার মতো একজন স্ত্রী পেয়ে। তা কবে ফ্লাইট? এই যে মিস্টার বর, এখন চুপ করুন। আর এত তাড়া কিসের? আরও 10 দিন পর আপনি যাবেন। হুবাইরা, বয়স তো আমার 27 পেরিয়ে গেল, এখনো ডাকটা শুনতে পেলাম না। ডাক কি এমনি এমনি শোনা যায়? কষ্ট করতে হয়, কিন্তু আপনি তো সেটার কিছুই করছেন না, ভীতু একটা। তাই তো, দেখো তোমার ভীতু বর কি করতে পারে। বাকিটা ইতিহাস। পরের দিন ব্রেকফাস্টের জন্য হুবাইরা ডাকতে এলো। তৌফিক ওঠো প্লিজ, দেরি হয়ে যাচ্ছে। খাবে চলো, তোমার ওষুধ খেতে হবে। হুবাইরা প্লিজ আমার পাশে ঘুমিয়ে পড়ো। তৌফিক, এবার কিন্তু রেগে যাব। কাল রাতে কি করেছো মনে আছে? রাক্ষস একটা, ওঠো।
কী আর করার, উঠতে বাধ্য হলাম। দেখতে দেখতে 10টা দিন চলে গেল। এখন আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, পাশে হুবাইরা আর আমার শাশুড়ি। হুবাইরা, তোমরা আগের ফ্লাইটে যাবে আর তোমাদের বাসায় চলে যাবে, ভুলেও আমার সাথে যোগাযোগ করবে না। ঠিক আছে। আর তুমি কই থাকবে? হুবাইরা, আমি থাকবো কোথাও, তবে তোমার আশেপাশে, আর সুযোগ হলে তোমার সাথে দেখা করতে যাব। তৌফিক, সাবধানে থেকো। আমি আলতোভাবে হুবাইরাকে জড়িয়ে ধরে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপর হুবাইরা আর শাশুড়ি চলে গেল। আমিও যাব, তবে আমার ফ্লাইট 1 ঘন্টা পরে। এই কয়দিনে আমি একটা ফোন কিনেছি, আর অনেক কষ্টে আমার ফোনের লোকেশন ট্র্যাক করেছি, যে এখন দেখাচ্ছে বাংলাদেশের বগুড়া সদর জেলার আশেপাশে। তাই ঠিক করলাম আগে নিজের শহরেই পা দেব। একটু পর স্পিকারে অ্যানাউন্সমেন্টে বলে দেওয়া হলো, বাংলাদেশের দ্বিতীয় ফ্লাইটের আর মাত্র 10 মিনিট বাকি, আপনারা দয়া করে বিমানে উঠুন। কথায় আছে, সময় ও স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তেমনই হলো, নির্ধারিত সময়ে প্লেন টেক অফ করলো। রাত প্রায় 10টার মতো আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্টের প্লেন ল্যান্ডিং করলো। ভেতরে আরও কিছুক্ষণ লাগলো, তারপর বের হয়ে এলাম বাহিরে। পাশেই একটা সিম রেজিস্ট্রেশনের অফিস দেখলাম। বহু কষ্টে আর টাকা খাইয়ে নিজের পুরনো সিমটা তুলে নিলাম, আর আগেরটা বন্ধ করে দিলাম। ফোনটা চালু করে একটা সিক্রেট নাম্বার ডায়াল করে ফোন দিলাম। হ্যালো, জ্যাক। জ্যাক, তুমি হয়তো ভুলে গেছো আমি কে। এসব রাখো, এখন বলো সাকিব আর শিহাব কেমন আছে। শুনে ভালো লাগলো। তা দিহানকে কই পাবো? ওকে, তুমি একটা কাজ করো, আমার রিভলভারটা পাঠিয়ে দাও। সময় 30 মিনিট, এখন তোমার সময় শুরু হলো। বলেই ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর কয়েকটা ছেলেপেলে এসে আমাকে ঘিরে ধরলো। তারপর, এই, তোর কাছে কি আছে? দে নয়তো। ওকে ওকে, কুল ডাউন, চলো বসে কথা বলি। এই, তুই জানিস আমরা কে? আমরা শারনের লোক, চিনিস তুই? পেছন থেকে কেউ একজন বলে উঠল। তুই কি চিনিস ওকে? পেছনে তাকিয়ে অবাক, আরে এ তো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পেছনে তাকিয়ে অবাক, আরে এ তো শিহাব। ভাই, আপনাকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি। জি ভাই, আমি লন্ডন থেকে এসেছি ঘুরতে, কিন্তু আমার ড্রাইভার আমার সব কিছু নিয়ে পালিয়ে গেছে। ও, এই শহরে এমনই হয়। এই চামচা, তুই কি ভুলে গেছিস কিং নেই আর তুই এসেছিস আমাদের কাছে বাধা দিতে? সাহস তো কম না তো? শোন, আমাদের কিং আসবে, খুব শীঘ্রই আসবে। এখন তোরা জানোই তো। তোর এলাকায় আছি বলে চলে যাচ্ছিস, তবে পরের বার আসলে তোকে তোর কিংয়ের কাছে পাঠাবো, মনে রাখিস। ছেলেগুলো চলে গেল। তা ভাই, এখন কি করবে? কি আর করব ভাই, পথে থাকতে হবে, আর কোনো কাজ করে নিজের ভরণ পোষণ করতে হবে। ভাই, আমি আছি, আপনি নিশ্চিন্তে আমাদের সাথে আসুন, আমাদের সাথে থাকবেন। আমি একটু শিহাবকে বাজিয়ে দেখতে চাইলাম, তাই বললাম, ভাই আপনি কি কিংয়ের লোক ছিলেন? শিহাবের মুখটা কেমন বেদনায় ছেয়ে গেল। হ্যাঁ ভাই, ছিলাম, এখনও আছি। আমাদের ভাইটা যে কবে আসবে, বেঁচে আছে কিনা তাও জানি না। তারপর, তা ভাই কিং তো নেই, আপনি কিংয়ের জায়গাটা নেননি কেন? পাগল ভাই আপনি, কিং সে তো কোটিতে একটা, তার মতো হওয়া কারো পক্ষে সম্ভব না। সম্ভব হলে কি হতেন? ভাই রে, তোকে কি বলি, আমি ছিলাম এতিম টোকাই, কিং ভাই আমাকে রাস্তার টোকাই থেকে এই শিহাব বানিয়েছে, তার সাথে বেইমানি করি কি করে? ভাই আমি শুনেছি কিংয়ের সাথে নাকি তার কিছু আপন লোকজন ছিল, তারা কে কে আপনি জানেন? জানি, তবে তাদের সাথে টক্কর দেওয়া আমরা এখন কিং ভাইয়ের শেষ সম্বল। তার এতিমখানাটা খুব কষ্টে চালাচ্ছে, এখন থেকে তুমি এখানে থাকবে। এতিমখানায় কেন? আপনাদের বাড়ি নেই? ছিল, তবে ওটা বন্ধক দিয়ে টাকা তুলেছি এতিমখানা চালানোর জন্য। আচ্ছা, কিং যদি অন্য রূপে আসে চিনতে পারবেন তাকে? হ্যাঁ, চিনবে। কিভাবে? তার পায়ের তলায় পুরোটা আগুনে পোড়া। আমি চুপচাপ একটা টেবিলে বসে জুতাটা খুলে শিহাবের দিকে বাড়ালাম। শিহাব অপলকভাবে চেয়ে রয়েছে, তার চোখে আমি দেখেছি শ্রদ্ধা, ভালোবাসা, পানি। ভাই আপনি? আমি সত্যি গর্বিত রে, তোর মতো একটা ছোট ভাই পেয়েছি। তা বল, কেমন আছিস? ভাই, আপনার চেহারা এমন কেন? সেই এক লম্বা কাহিনী। এখন বল, আমার ফোনটা কই? ভাই, ওটা পাওয়া যায়নি। ওটা পাওয়া গেছে, তুই এই লোকেশনে আমার সমস্ত ছেলেপেলেদের নিয়ে যা,
ফোনটা আমার চাই। ভাই আপনি চলুন আমার সাথে, আমি সব ব্যবস্থা করছি। না শিহাব, না, তুমি বোকা। শোনো, তুমি সবার আগে সাকিবকে আমার সেই ঘরে পাঠাবে যেখানে আমি সব সময় থাকতাম। আশা করি তুমি ছাড়া কেউ জানে না, আর জানার সম্ভাবনাও নেই। কেন ভাই, সাকিবকে কেন? আমি রহস্যময় হাসি দিয়ে শিহাবকে বললাম, ওই যে কিছু হিসাব বাকি আছে তাই। আমার সেই গোপন কক্ষে ডিজিটাল লক, যা কারো পক্ষেই খোলা সম্ভব না, সম্ভবত কেউ খুলতেও পারেনি আর খোলার চেষ্টাও করেনি। দরজায় প্রথমে আমার চোখের স্ক্যান নিল, তারপর হাতের, ব্যাস দরজা খুলে গেল। ভেতরে একজন চেয়ারে বসে কাজ করছে, বলতে মনিটর পর্যবেক্ষণ করছে। আমি তার পাশের চেয়ারে বসে পড়লাম। তারপর, কি খবর জ্যাক, 4টা বছর একা থেকে বোর হয়ে গেছো নাকি? আমি তো রোবট, আমার আবার বিরক্তি কিসের? আমি তো একদম ঠিক আছি। আর খাওয়া বলতে 2 ঘন্টা বৈদ্যুতিক চার্জ। বাহ জ্যাক, তুমি তো মানুষের মতো হচ্ছ দিন দিন। আমাকে যে তৈরি করেছে সেই তো এই 4 বছরে পরিবর্তন হয়ে গিয়েছে, তাহলে আমি হলে ক্ষতি কি? জ্যাক, এটা তো কিছুই না। চলো এবার পুরো দেশটাকে পাল্টাতে হবে, আবারও রক্তের বন্যা বইয়ে দেব। তোমাকে আমি আগেই বলেছিলাম বিশ্বাস করো না। আমি সব সময় ওদের ফলো করছি, কিন্তু ওরা কি কথা বলে সেটা আমি শুনতে পাইনি, তবে অনুভব করেছি। জ্যাক, তো এখন বলো কে কে ছিল এদের মধ্যে? পাশের দেওয়ালে তাকিয়ে দেখো, ওখানে সবার ছবি দেওয়া আছে। শুধু এখন ওদের কলিজাটা বের করতে হবে। জ্যাক, আমি মাঝে মাঝে অবাক হই। আমি তোমাকে বানিয়েছি, কিন্তু তুমি আমার চেয়েও উপরে উঠে গিয়েছো। এটা কখনো ভাববেন না। আপনি আমাকে তৈরি করেছেন, আপনি আমার মধ্যে আপনার মেধা দিয়েছেন। আমি সত্যি আপনার উপর কৃতজ্ঞ। জ্যাক, তো 1 নাম্বারটাকে আজ খেয়ে ফেলি, কি বলো? শিকার তো দেখি আমাদের সামনেই। জ্যাক, আমার বানানো সোলজারগুলো রেডি করো তো। জি বস, সব রেডি। শুধু আপনার হুকুমের অপেক্ষায় ছিল। তো সবাইকে বের হতে বলো। জ্যাক একটা লাল বোতামে চাপলো, সাথে সাথে পাশের ঘরের দরজা খুলে বের হয়ে আসছে আমার বানানো সব রোবট, দেখতে অবিকল মানুষের মতো। জ্যাক, তো এদের পাঠিয়ে দাও। কাজ হয়ে গেলে তুমি শুধু আমায় একটা SMS দিয়ে দিও। কিন্তু বস, আপনার ফোন এখনো আপনার কাছে নেই। জ্যাক, ডোন্ট ওয়ারি, পেয়ে যাবো একটু পর। সোলজারগুলো বেরিয়ে গেল পাবনা জেলার পাবনা রেসিপি প্রদীপ কুমারকে ধরতে। এমন সময় শিহাবের মেসেজ, যেখানেই থাকি না কেন ঠিক সময়ে পৌঁছে যাব। জ্যাক, তুমি তাহলে ভালোভাবে নজর রেখো, আমি আসছি বলে পাশে টেবিল থেকে লেজার বিম আর অটোমেটিক রিভলভারটা নিয়ে বের হয়ে এলাম। আগের মতো আর কিং হিসেবে নয়, সাধারণ পাবলিকের মতো। আমার আড্ডাখানায় গিয়ে দেখি সাকিবকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। আমি ওর সামনের চেয়ারে বসলাম। তারপর, কি সাকিব, যে তোকে কুত্তার মুখ থেকে বাঁচালো তার পিঠেই ছুরি মারলি? এই সিয়াব, বলিস না কেন, কে এই, আর তুই আমাকে বেঁধে রেখেছিস কেন? এটা হলো আমাদের কিং তৌফিক। কি, কিং বেঁচে আছে? এটা কিভাবে সম্ভব? আমি তো বলতে গিয়ে চুপ হয়ে গেল। তুই তো নিজে আমার পিঠে ছুরি মেরেছিলি। ছুরি মেরেও দমে যাসনি, মুখে অ্যাসিড মেরে আমার চেহারাকে পুড়িয়ে দিয়েছিলি। তাহলে বাঁচলাম কিভাবে, তাই তো? বস, এসব কি বলছেন সাকিব? এসব করেছে আর আমি জানি না? শিহাব, তুই এখন বাচ্চা ভাই, ও তোকে মারতো, কিন্তু তুই শুধু জানতে আমার গোপন রুমের কথা, তাই তো তোকে ওই দিন মারেনি, ওই রুমটার কথা জানার জন্য। শিওর হলাম কেন শিহাব আমাকে রোজ ড্রিঙ্ক পান করিয়ে বিভিন্ন কথা জিজ্ঞেস করতো। ভাই, আমাকে মাফ করে দিন, দোয়া করে এবারের মতো। শিহাব, আমাদের একটা রুল ছিল, মনে আছে? জি বস, অন্যর গ্যাং থেকে যারা আমাদের গ্যাংয়ে কাজ করবে আমরা তাদের নিব, কিন্তু যারা আমাদের গ্যাং থেকে অন্য গ্যাংয়ে যাবে তারা সাজা মৃত্যুদণ্ড, আর যে আমাদের সাথে বেইমানি করবে তারা সাজা ভয়ঙ্কর মৃত্যুদণ্ড। তাহলে একে কি করা যায় বলো তো? বস, একে এমন মৃত্যু দিব যে লাশ যে দেখবে সে কাঁপবে। সাকিব, শুনলি তো শিহাব কি বলল?
এখন বল তোকে মাফ করি কি করে? বস, আমি সবার নাম আপনাকে বলবো, তবুও আমাকে ছেড়ে দিন। না, আমি সবই জানি। এখন শোন, তুই এক কাজ কর, আমার ফোনটা কই রেখেছিস সেটা দে। বস, আমার পকেটে আছে। কি তার মানে তুই ওই শ্যারনের লোক যে কিনা বিদেশি, আমাদের দেশের শত্রু, তার হয়ে কাজ করিস? আমি ফোনটা নিয়ে চালু করলাম। লকটা খুলে ওপেন করতেই ওয়ালপেপারে ভেসে এলো আমার সেই 4 বছর আগের ছবি, সাথে একটা মেয়ে। মেয়েটাকে দেখে রাগে শয়তানি বুদ্ধিতে হেসে উঠলাম। তারপর, সাকিব তোর সময় শেষ বলে অ্যাসিড দিয়ে ওর বুকে লিখে দিলাম, কিং ইজ ব্যাক। তারপর ওর সমস্ত মুখে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিলাম। ওর যৌনাঙ্গ অ্যাসিডের ভেতরে ডুবিয়ে রেখেছিলাম যতক্ষণ না ওটা পুরোপুরি ঝলসে যায়। লাস্টে দেখলাম শালা নিস্তেজ হয়ে যাচ্ছে। সাথে সাথে রিভলভার দিয়ে পুরো দেহে শ্যুট করতে লাগলাম। শেষে লেজার বিম দিয়ে চোখ দুটো গলিয়ে দিলাম। ব্যাস, ওর প্রাণ ভ্রমরা উড়ে গেল কোনো দূর অজানায়। বস, এখন একে কি করব? শ্যারনের আড্ডাখানার সামনে রেখে আসবি। ঠিক আছে বস। কয়েকজন ছেলে পেলে এসে নিয়ে গেল আর আমি চলে আসলাম আবারও সেই গোপন কক্ষে, জ্যাকের এখানে। বস, কাজ হয়েছে, ওরা এখানে রয়েছে। আপনি কি যাবেন ওখানে? যাব। তুমি আমার সমস্ত বুলেট প্রুফ গাড়িগুলো বের করো। জ্যাক এবার সবুজ বোতামে চাপ দিল। অমনি মেঝে দুভাগ হয়ে গাড়ির লম্বা লাইন বের হলো। সেখান থেকে একটা মার্সিডিজ গাড়ি নিয়ে বের হলাম। পুরো 1 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম প্রদীপের বাড়ির সামনে। বাড়িতে যেতেই সবগুলো সোলজার আমাকে সম্মান জানালো। তারপর নিয়ে যেতে লাগলো পদের সামনে। গিয়ে দেখলাম ওখানে প্রদীপ, ওর স্ত্রী আর একটা নেশাখোর আর খুদে মাস্তান ছেলে। কি প্রদীপ, তুই তো দেখি ভালোই আলো দিচ্ছিস। তা তোর বউটা সেই, খেতে দিবি? তাহলে বেঁচে যাবি। এই কু, তুই জানিস আমি কে? আমার বউয়ের দিকে চোখ তুলিস একবার, খালি খুলে দে, তোকে ছিঁড়ে ফেলবো। তাই নাকি? তো দেখ কি করি। যদিও হিন্দুদের আমি সম্মান করি, তারাও মানুষ, তবু তোর বউ মাল একটা বলে প্রদীপের সামনেই ঝাঁপিয়ে পড়লাম ওর বউয়ের ওপর। বাঁচাও, বাঁচাও, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কেন রে বে? তুই তো নিজে তোর ছেলেকে সাহায্য করতি তোর বাড়ির কাজের মেয়েকে ধর্ষণ করতে। এখন দেখ কেমন লাগে। এমনভাবে শালিকে ভোগ করেছি যে সহ্য করতে না পেরে মারা গেল। আমার খিদে মিটল না। কি বউ নিয়ে এসেছিস, মরে গেল। এখন বল তোর কি করব? আমি কি করেছি দাদা, আমাকে ছেড়ে দিন। আচ্ছা, তোকে ছাড়ার আগে তোর ছেলের ব্যবস্থা করি। ইশারায় সোলজারকে অ্যাসিড নিয়ে আসতে বললাম। তারপর সেই অ্যাসিড প্রদীপের ছেলের সমস্ত দেহে মেরে দিতে লাগলাম। শেষে ওর যৌনাঙ্গ অ্যাসিডে ডুবিয়ে রাখলাম। না জানি এর জন্য কত মেয়ের সর্বনাশ হয়েছে। সোলজার, তোমরা শুরু করো, এখন আমি প্রদীপকে দেখছি। বলার সাথে সাথে প্রত্যেক সোলজারের হাতগুলো বিভিন্ন অস্ত্রে পরিবর্তন হতে লাগলো। কারো হাত দা, কারো হাত AK-47, আবার কারো হাত ড্রিল মেশিন। মিনিটের মধ্যে শালার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেলে দিল। আচ্ছা প্রদীপ, কিং কি তোর কোনো ক্ষতি করেছিল যে তুই তার বাবাকে ক্রস ফায়ার করলি? আপনি কে আর এসব জানেন কি করে? আমি তৌফিক রে, তৌফিক। চিনতে পেরেছিস? শুধু চেহারা পাল্টিয়েছি, কিন্তু প্রতিশোধের আগুন একই রয়ে গেছে। ভাই, আপনার টাকা লাগলে নিন, তবু আমাকে ছেড়ে দিন। কত কোটি আছে? 100 কোটি। আপনি পুরোটাই নিন, তবু আমাকে ছেড়ে দিন। টাকা কই আছে? জি, আমার বেডরুমের নিচে, ওখানে সব টাকা রয়েছে, ক্যাশ। শোন, তোকে আমি বাঁচিয়ে কি করব? যা, তোকে একবারের জন্য মুক্তি দিয়ে দিলাম, আর খুব শীঘ্রই তোর সহযোগীদেরও তোর কাছে পাঠাবো। এর শরীরেও একটা কথা লিখে দিলাম, কিং ইজ ব্যাক। তারপর প্রত্যেক অঙ্গে ক্রস ফায়ার করে সোলজারদের শ্যারনের আড্ডাখানায় সামনে ঝুলিয়ে দিতে বললাম, আর সাথে পুরো বাড়িটাকে উড়িয়ে দিতে বললাম, এবং সব টাকা নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দিতে বললাম। পরের দিন আমি আর জ্যাক বসে রয়েছে মনিটরের দিকে চেয়ে, যেখানে ব্রেকিং নিউজ দেখাচ্ছে আজকে পুরো শহরে 2টো খুন হয়েছে এবং একই জায়গাতেই। গোপন সূত্রে জানা গেছে ফরেনারের ডন শ্যারনের সাথে এই দুজনের নেটওয়ার্ক ছিল এবং এদের দুজনের শরীরে একটি ক্লু রেখে গিয়েছে, কিং ইজ ব্যাক।
তাহলে কি কিং আবারও ফিরে এসেছে? বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। এবারে দেখছেন খেলার খবর। মনিটর থেকে চোখ সরিয়ে, জ্যাক তো ব্যবস্থা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কিছু, আমি আগামীকাল চলে যাব ওখানে। জ্যাক মনিটর আর কিবোর্ডে টাইপিং করতে ব্যস্ত হয়ে গেল। আমিও বের হয়ে পড়লাম আমার মায়াবতীকে দেখতে। কলিং বেল না বাজাতেই দরজা খুলে গেল। সামনে তাকিয়ে দেখলাম হুবাইরা দাঁড়িয়ে, তাই মুচকি হেসে বললাম, কি হলো? কলিং বেল না বাজাতেই খুলে গেল যে দরজা? আমার মনটা বলে দিয়েছিল আমার রাজকুমার এসে গেছে, তাই তো খুলে গেল। ক্ষুধা পেয়েছে, এখানে রাখবে আমায়? হ্যাঁ রাখবো, 2 দিন পর মনে পড়লো। আমি হুবাইরাকে কোলে নিয়ে ভেতরে ড্রয়িং রুমে গেলাম। তারপর, বউ আমার রাগে কেন? আমি তো কাজে ছিলাম। ঠিক আছে মারলাম, আচ্ছা বসো, আমি খাবার আনি। হুবাইরা চলে গেল। একটু পর বিরিয়ানি আর কষা মাংস নিয়ে আসলো। তারপর নিজে হাতে খাইয়ে দিল। আমিও দিলাম খাওয়া শেষে। মায়ের রুমে গেলাম। তিনি বসে আছেন মুখ গোমরা করে। কি হয়েছে আমার শাশুড়ি আম্মুর? কিছু হয়নি। আর আপনি কে? আম্মু রাগ করো না, আমাকে 2 মাস সময় দাও, তারপর একসাথে থাকবো আমরা। সত্যি বলছিস তো? জি। আচ্ছা হুমায়রার রুমে যাও, আজ আর যেতে দেব না। ঠিক আছে, তবে আগামীকাল যাব বলে বেরিয়ে এলাম। হুবাইরা দেখি সোফায় বসে আছে, তাই ওর কাছে গিয়ে, ম্যাম আমার ঘুম পেয়েছে। তো ঘুমাও, ঘর তো আছেই। ঘর তো আছে, কিন্তু কোল বালিশ নেই। কে বলেছে নেই? আছে, রুমে গিয়ে দেখুন। আমি মুচকি হেসে কোলে নিয়ে নাক টেনে বললাম, আছে, তবে আমার ওঠা না, আমার জীবন্ত কোল বালিশ চাই, যে আমায় ঘুম পাড়িয়ে দিবে। শুধু নিজেরটাই ভাবো, আমারটা কে ভাববে? আমি যে 2 দিন ছিলাম। আচ্ছা এখন বাদ দাও, চলো একটা ম্যাচ হয়ে যাক, তারপর লাইট অফ। পরের দিন খুব কষ্টে আর লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছি, যাতে কেউ না দেখতে পায়। একটু পর আমার সেই গোপন রুমে আসলাম, যেখানে জ্যাক ছিল। আমি ঢুকতেই জ্যাক বলে উঠল, বস, আপনার পেছনে কালকে 2টা ছেলে ঘুরঘুর করছিল এবং আপনার বাড়ি পর্যন্ত গিয়েছিল। আপনাদের এটা বলে আমি একটা ক্যামেরা বানিয়েছি, যেটা একদম যান্ত্রিক মশার নেই। এগুলো প্রায় পুরো 10,000 রয়েছে, যা সারা দেশে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। বুঝলাম, তা লোকেশন কই? বগুড়া সদর হসপিটাল রোড, গোডাউন নং 221। গুড জব জ্যাক, তো সোলজারকে পাঠিয়ে দাও, আমি আসছি। বস, আমি আগে থেকে সব ঠিক করে রেখেছি। যতই হোক, এতদিনে অভিজ্ঞতা, আপনার যা প্রয়োজন সবই জানি। আমি মুচকি হেসে পকেট থেকে ফোনটা নিয়ে হুবাইরাকে ফোন দিলাম। হুবাইরা, তুমি বাড়িটা পাল্টিয়ে ফেলো। এই বাড়ি ছাড়া আমাদের আর বাড়ি নেই। চিন্তা নেই, আমি কিনে নিয়েছি। বাড়ির ঠিকানা বগুড়া সদর 003 কলেজ রোড। ওখানে কেয়ারটেকারের থেকে চাবি বুঝে নিবে, কেমন? তুমি আসবে না? হ্যাঁ, তবে এখন নয়, মিশন শেষ হলে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। হুবাইরা মন খারাপ করে ফোনটা কেটে দিল। জ্যাক, নজর রেখো, আমি আসছি। যেহেতু সব কিছু বলতে রিভলভার আর লেজার বিম আগেই ছিল। নির্ধারিত লোকেশনে আসতেই দেখলাম আমার সোলজার আমার অপেক্ষায় আছে। সব কভার করেছ? ইয়েস বস। ওকে, চলো আমাকে দেখিয়ে দাও। সোলজার পথ দেখিয়ে একটা রুমে নিয়ে গেল। সেখানে 10 জনের মতো রয়েছে, সবারই হাত পা বাঁধা। ওদের সামনে বসতেই 2 জন নিজেদের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাবি করতে লাগলো। বিষয়টা আমার চোখ এড়ায়নি। তোদের মধ্যে আগামীকাল কে আমাকে ফলো করেছিল? জানি না ভাই, আমাদের ছেড়ে দিন। বাচ্চা, এত তারা কিসের আজ? একটু লুডো খেলবো। তা বল, তোরা 2 জন আমার পেছনে কার অনুমতিতে গিয়েছিলি? সাগর, একে বলতো, আমরা কি এর পিছু কখনো নিয়েছি? শুধু আমাদের ধরে রেখেছে। এই তুই আমাদের ছেড়ে দে, আমাদের কাজ আছে। কিসের কাজ রে? কেন করবি? ভালো কমিশন পাবি, মাসে 15,000 টাকা পাবি। কি? সত্যি? তাহলে করব।
তা কোন গ্যাংয়ে কাজ করিস? দিহান ভাইয়ের নাম শুনেছিস? ওর এই কাজ করি। তা কাল আমার পেছন নিলি কেন? ভেবেছিলাম তুই টাকাওয়ালা, তাই নিয়েছিলাম, কিন্তু তুই দেরি ছোট চোর। ও তাই বল। আচ্ছা তোদের দিহান ভাইকে পাবো কই? তোকে কেন বলবো? ধূপ ধূপ করে কয়েকবার শব্দ হলো। হ্যাঁ ঠিক ধরেছেন, শ্যুট করেছি আমি, একদম কপাল বরাবর। শালা একেবারে উপরে চলে গেল। শেষবারের মতো বলছি, বল দিহানকে কই পাবো? একজন নেতাগোছের লোক বলল, দিহানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবেন। তোদের কাছে কত টাকা ক্যাশ আছে? যা আমাকে দিলে তোকে ছেড়ে দেব। আমার কাছে 1 কোটি আছে। কই আছে? ওই যে পাশের ঘরে একটা ব্যাগ রয়েছে। আমি সোলজারকে টাকাটা নিয়ে আসতে বললাম, তারপর একটা হাসি দিয়ে বললাম, ধন্যবাদ, তোকে আর বাঁচিয়ে লাভ নেই, ভালো থাকিস। বয়েজ শুট দেম। সাথে সাথে সাইলেন্সার লাগিয়ে সব কটাকে উড়িয়ে দিল। পরে সবার বুকে একটা কথা লিখে দিলাম, কিং ইজ ব্যাক। টাকাগুলো আমার এতিমখানায় দিলাম। আবারও আসলাম জ্যাকের কাছে। তারপর, জ্যাক সব ব্যবস্থা করেছো তো? বস ব্যবস্থা করেছি। ওকে, আমার জন্য কালো রঙের গাড়ি রেডি করো, আমি আসছি। রুমে এলাম। নিজেকে নতুন রূপে দেখে ভালোই লাগলো। কিছু কাপড় নিয়ে বের হয়ে এলাম। এরই মধ্যে ফোন বেজে উঠল। দেখলাম হুবাইরার ফোন, তাই দ্রুত রিসিভ করলাম। কি হয়েছে আমার পাগলিটার? পাগলটা দেখি খুব সুন্দর একটা বাড়ি কিনেছে, সেটাই দেখছি। তোমার পছন্দ হয়েছে? জি সাহেব, খুব। আমরা কবে এখানে একসাথে থাকবো? আমার মিশন শেষ হলে। আচ্ছা আমি ঢাকা যাচ্ছি, তুমি থেকো, আমি আসি, কেমন? ভালোভাবে থেকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গাড়িতে উঠে নিজেই ড্রাইভ করতে লাগলাম, উদ্দেশ্য ঢাকা। দীর্ঘ 4.5 ঘন্টা পরে ঢাকায় এলাম। প্রথমে একটা বাড়ি নিলাম, নিয়ে সব কিছু দেখে বের হলাম বাহিরে, হোটেলে রাতের খাবার খাওয়ার জন্য। ওয়েটার। জি স্যার, বলুন কি লাগবে? বিরিয়ানি আর কোক নিয়ে এসো। আর কিছু স্যার? না। ওকে স্যার। খাবার নিয়ে আসেনি, তবে কোক দিয়ে গেছে। আমি বাড়িয়ে নিতে যাব, অমনি কেউ সেটা নিয়ে চলে গেল। মাথা উপরে তুলে দেখলাম কয়েকটা ছেলে। কিরে, কোক নিলি কেন? এই তুই চিনিস আমার? কলার ছাড়। কেন বেশালা, তোকে তো কলার ছাড়। ছাড়বো না, কি করবি? পকেটে M1911 পিস্তল ছিল, বের করে কয়েক রাউন্ড গুলি করলাম। সাথে সাথে 4 জন পড়ে গেল। এখন শুধু নেতাগোছের লোক আমার সামনে দাঁড়িয়ে। কিরে, তুই কলার ছাড়বি না? ভাই আপনি কে? এটা তো শুধু একজনই করতে পারতো। বলতো কে করতে পারতো? ভাই কিং তৌফিক। মনে রেখেছিস তবে? আরে পাগলা, চেহারাটা বদলিয়েছি, কিন্তু আগের চরিত্রটা এখনও আগের মতোই আছে। থাক বলে কপাল বরাবর শ্যুট করে দিলাম। সাইলেন্সার লাগানো ছিল বলে কোনো শব্দ হয়নি, এমনকি ওয়েটারও আসেনি, ভয়ে পালিয়ে গেছে। একটু পর শিহাব এলো। দেরি হলো কেন? বস, রাস্তায় জ্যাম ছিল। সব কটাকে কলেজের সামনে ছেড়ে আয়। ওকে বস। শিহাব চলে গেল, আর আমি নিজেই ফ্রেশ হয়ে হোটেল থেকে খাবার তুলে খেতে লাগলাম। খাওয়া শেষ হলে টেবিলে টাকা রেখে বের হয়ে এলাম। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়তেই চোখটা লেগে এলো। এদিকে দিহান দৌড়ে দিয়ার কাছে গিয়ে, ইয়া ম্যাম, আজ আমাদের কয়েকটা ছেলেকে কেন যেন মেরে ফেলছে, আর লাশগুলো কলেজের সামনে ফেলে দিয়ে গেছে। কি বলিস? মনে হয় কোনো নতুন গ্যাং জন্ম নিয়েছে। শালাদের পুঁতে ফেলবো, যা তুই, আর বাবাকে বলার দরকার নেই। ম্যাম, দিহান চলে গেল। দিয়া ঘরে শুয়ে ভাবছে আমার লোককে কে মারবে। আমি যা ভাবছি তা কি সত্যি? কিং কি আসবে? আসলে তো আমাদের রক্ষা নেই। না, ওকে এবার আমি নিজে মারব। পরের দিন কলেজে কালো রঙের টয়োটা ফিল্টার গাড়ি ঢুকে দেখে সবাই চেয়ে রইল, তার মধ্যে দিয়াও ছিল। গাড়িটি সোজা মাঠে এসে থেমে গেল। তারপর ভিতর থেকে কেউ একজন বের হলো। পরনে কালো জিন্স প্যান্ট, কালো টি শার্ট, হাতে ব্যান্ডের ঘড়ি, আর ফুলগুলো স্টাইল করে উপরের দিকে রাখা। গায়ের রং একদম ফর্সা, এক কথায় ক্রাশ। এটাই তৌফিক।
তৌফিক চিরপায়ে সবার দিকে তাকিয়ে মুচকি হাসে, আবারও হাঁটতে লাগলো সামনের দিকে। মাঠ পার হয়ে সোজা অধ্যাপকের রুমে গিয়ে নিজের সবকিছু ঠিকঠাক করতে লাগলো। এইদিকে দিয়া হা হয়ে তাকিয়ে দেখে দিয়ার বান্ধবী হিয়া বলল, এই কি হলো তোর, এভাবে কি দেখিস? ক্রাশ খেয়েছি, একেই তো দুলাভাই বানাবো। ভালো, ছেলেটা কি মানবে? জোর করে করবো নয়তো সোজা উপরে পাঠিয়ে দেব। হিয়া জানে দিয়া ভালো নয়, তবুও ইফটিচিং থেকে বাঁচতে বন্ধুত্ব করেছে। ক্লাসে এসে বললাম। একটু পর দিহান এলো সোজা আমার সামনে। তারপর, এই তুই কে বলতো আসলে, আর আমার ক্রাশটাকে নিচের করে নিলি? ভাই কলার ছাড়ো, আর আমি কি করেছি? শালা চিনিস আমারে? আমি তোর বাপ, মিশার ডান হাত, আর আমার সামনে উঁচু গলায় কথা বলি, সাহস তো কম না? কাজটা কি তুই ঠিক করলি? পরে কিন্তু পস্তাবি। তবে রে, বলে মারতে লাগলো। আমি একটু মার হজম করে সবার দিকে তাকালাম, ওরা মেরে চলে গেল। তার আরও একটু পর দিয়া এলো আমার সামনে। তারপর, এই তোর নাম কি? রাহাত আমার নাম। অন্যটা বললাম, তৌফিক বললে সন্দেহ করবে। প্রেম করিস? জি না। গুড, আমাকে তোর পছন্দ হয়েছে। জি হয়েছে। বিয়ে করবি? আপনি রাজি থাকলে করব। আমি রাজি, চল চল এখনই চল বিয়ে করব। না না, এখন নয়, আগে প্রেম তারপর বিয়ে। ঠিক আছে, তাহলে আজ লং ড্রাইভে যাব তোমার সাথে। ঠিক আছে। দিয়া একটা কিস করে চলে গেল। দিয়া নিজের ফাঁদে নিজেই পা দিলি। তোর গরম আমি কমিয়ে দেব, চল শুধু আজ। কোনো রকম ক্লাস শেষ করে বের হতেই দিয়া হাজির। তো আমার বাবুটা, চলো। হে বাবু চলো। দিয়াকে নিয়ে হাঁটতে যাব, অমনি পেছনে জোরে কিছুতে লাথির শব্দে পেছনে তাকালাম। দেখলাম দিহান রাগে ফায়ার। ওকে আরও রাগাতে দিয়ার কোমরটা চেপে ধরে নিচের দিকে আনলাম। তারপর গাড়িতে উঠে সোজা সুন্দর একটা 5 স্টার হোটেলে এলাম। দিয়াকে নামিয়ে ভেতরে যেতে নিব, কিন্তু দিয়া অবাক হয়ে বলল, রাহাত এখানে আনলে কেন? আরে সোনা, আমরা এনজয় করব, আমাদের রিলেশনের প্রথম দিন, চলো। দিয়া কিছু বলতে চেয়েছিল, কিন্তু না শুনে দিয়াকে জোর করে কোলে নিয়ে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপর, তুমি তো খুব ফাস্ট। সোনা তুমি রাজি তো? রাজি না হয়ে পারি? আমার ক্লাসে এসে তাই দিলাম। শালি, তোর চেয়েও বড় খেলোয়াড়কেও কাত করেছি, আর তুই তো। তারপর আর কি, হিংস্র পশুর মতো নরম দেহটাকে কামড়ে কামড়ে খেয়েছি পুরো 3 ঘন্টা। দিয়া আদমরা হয়ে গেছে দেখে ওকে ছেড়ে দিলাম। তুমি তো দেখি একটা পশু, এভাবে কেউ করে? না হলে কি মজা পাওয়া যায়? কেন, ভালো লাগেনি? যা, কি যে বলো না। দিয়া উঠতে পারছে না ব্যথায়, এটা দেখে হাসলাম। তারপর নিজে ওকে তুলে নিয়ে গিয়ে ওর বাসায় রেখে আসলাম। রাতে হাঁটছি, এমন সময় একটা গাড়ি সামনে থামলো। সেখান থেকে কমসে কম 20 জনের মতো ছিল দাঁড়িয়ে। আমি ওদের কাছে যেতেই মুখে রুমাল ধরে গাড়িতে তুললো। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে বাঁধা অবস্থায় দেখলাম সামনের দিহান দাঁড়িয়ে। আমি মুচকি হেসে বললাম, কি হয়েছে রে, তুই আবার তুলে আনলি কেন? তোর ক্লাস নিব রে, সাহস তো ভালোই। শোন ভাই, আমার ওসবে ইন্টারেস্ট নেই। তোর মাল তুই রাখ, আমাদের মধ্যে ভেজাল করে লাভ নেই। তোকে 1 কোটি দেব, এখন হাতের বাঁধন খুলে দে, ব্যথা করছে। মনে হয় টোপটা গিলেছে। সত্যি দিবি তো? বিশ্বাস না হলে আমার সাথে যাবি। তোকে বিশ্বাস করলাম, এই বাঁধন খুলে দে। বাঁধন খুলে ওরা পাশে দাঁড়ালো। আমি পকেট থেকে একটা সিগারেট বের করতে করতে বললাম, সবাই এগিয়ে এসো, একটা প্ল্যান বলি, আমাদের সবাই লাভ হবে। সবাই দ্রুত এগিয়ে এলো, গোল হয়ে ঘিরে ধরলো। এই সুযোগে সিগারেট জ্বালিয়ে লম্বা একটা টান দিয়ে নিঃশ্বাস বন্ধ করে ধোঁয়া ছেড়ে দিলাম। অমনি ধূপধাপ করে পড়তে লাগলো সব কটা। সব পড়তেই আমি ফোন বের করে শিহাবকে ফোন দিলাম। শিহাব, চলে এসো, কাজ হয়ে গেছে। ঠিক আছে। একটু পর শিহাব এলো, সব কটাকে তুলে নিয়ে গেল। আমিও গেলাম। ওদের সব কটাকে বেঁধে রেখেছি। শিহাব, জাগাও এদের। শিহাব গরম পানি মেরে দিল সবার মুখে। গরম পানি পড়ায় সবাই জ্ঞান ফিরল, আর নিজেদের বাধা অবস্থায় দেখে বলল, কিরে শিহাবের বাচ্চা, তুই আমাকে বেঁধে নিয়ে এসছিস? তোকে তো
আমি, তাও তোদের না ভাই। আমার এত সাহস নেই, থাকলে আগেই আনতাম। তো কার এত সাহস আমাকে তুলে এনেছিস? আর রাহাত কই? দেখলে চিনতে পারবি তো। কাকে? তোদের জম কিং তৌফিককে। সামনে তাকিয়ে দেখ আসছে কিং। দিহান সামনে তাকিয়ে একদম জমে গেছে, কারণ সামনে আমি দাঁড়িয়ে। ভাই আপনি কিং? হ্যাঁ ভাই, তা বল তোদের কি করব? ভাই মাফ করে দেন দয়া করে, আমি আপনাকে চিনতে পারিনি। শিহাব, জানিস এ আমাকে চর মেরেছে, ক্লাসে কলার ধরেছে, তবুও কি ছেড়ে দিব? শালাকে পুঁতে ফেলবো বস, শুধু হুকুম করুন। জানো এ আমাকে কি করেছিল? আমার মাথায় বাড়ি দিয়েছিল, বুকে গুলি করেছিল, তাও বলছে মাফ করে দিন। বলি শালা আমি অত ভালো নয় রে। ঘ্যাঁচ ঘ্যাঁচ করে 4 কোপে দিয়ানের হাত পা আলাদা করে দিলাম। কোনো শব্দ নেই মুখে, কারণ কোপ মারার আগেই টেপ লাগিয়ে দিয়েছিলাম। বস মরে যাবো তো, কিছু করুন। শিহাব তুমি শ্যুট করো, আমি ওর মাথাটা আলাদা করে দিব একসাথে। শিহাব AK-47 দিয়ে ওর পুরো বুকে গুলি করতে লাগলো। আমি ওর ধর থেকে মুন্ডটা আলাদা করে দিলাম। একে একে সব কটাকে মেরে সবার বুকে লিখে দিলাম, কিং ইজ ব্যাক। তারপর শিহাব লাশগুলো নিয়ে চলে গেল সোজা কলেজ মাঠে ঝুলিয়ে দিতে। পরের দিন কলেজে যেতেই দেখলাম পুলিশের ভিড়। এতগুলো লাশ কিসের আর কে করেছে খুন সেসব নিয়ে পুরো কলেজ ঘিরে রেখেছে। কই থেকে যেন দিয়া আমার সামনে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এর কান্না দেখে নিচের খুব বেশি খুশি লাগলো, তবুও মন খারাপ করে বললাম, কি হয়েছে জানো, কান্না করছো কেন? আসলে আমার লোক দিহান খুন করেছে। কি খুন? কে করেছে? দিয়া চারদিকে চোখ ঘুরিয়ে এগিয়ে এসে বলল, কিং তৌফিককে চেনো, সেই খুন করেছে। কি? আমিও তো শুনেছি মিশার গ্যাং ওকে 4 বছর আগে খুন করে নিজেই ডন হয়েছে। তুমি এগুলো জানো কি করে? আসলে আমি এতদিন লন্ডনে ছিলাম, দেশে আসার পর সব শুনেছি লোকদের মুখে। ও তাই বলো। দিয়া, আমি যতদূর জানি দিহান কাল রাতে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। কি দিহান তোমায় তুলে নিয়ে এসেছিল? হ্যাঁ, আর মেরেছেও। কিন্তু হঠাৎ কেউ একজন দানব আকৃতি, পুরো 6 ফুট 2 ইঞ্চির মতো, প্রায় আমার মতো বডি বিল্ডার, মুখে কিংয়ের মতো মাস্ক পরে এসেছিল। এসে সব কটাকে শ্যুট করে আমার হাতের বাঁধন খুলে দিয়ে দিহানদের নিয়ে গিয়েছিল। দিয়ার দিকে তাকিয়ে দেখে ও কাঁপছে, হাত পা থরথর করে কাঁপছে, মনে হয় পড়ে যাবে, তাই ধরলাম। তারপর ওটাই কিং ছিল। কি কিং? রাহাত প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো প্লিজ। ওকে বলে ওকে নিয়ে ওর বাসায় আসলাম। দিয়া, আমার না ইচ্ছে করছে। রাহাত আমি চিন্তায় আছি, প্লিজ আজ নয় অন্য দিন। কিন্তু কে শোনে কার কথা? ওর ওই মানসিক চিন্তার মাঝেও শারীরিক নির্যাতন করে ধুকে ধুকে মারব। এবারও পুরো 1 ঘন্টা নিজের চাহিদা মিটিয়ে পরে থাকা কাপড়গুলো পরে নিলাম। দিয়াও পরে নিল। তারপর তোমাকে মানা করলাম না, শুনে না কেন? কি করব, তোমাকে দেখে আর কন্ট্রোল করতে পারিনি, মন চাচ্ছে আরও একবার করি। রাহাত তুমিও না, বদমাইশ, সরো আমার এখানে এসে বসো। ভদ্র ছেলের মতো বসলাম। আসলে রাহাত কিং আমাকেও মারবে। কিং তো ভালো, তোমাকে মারবে কেন? আসলে আমি কিংয়ের সাথে প্রেমের অভিনয় করে আমার বাবাকে ওকে মারতে সাহায্য করেছি। কি? তার মানে তোমার বাবাই মিশা? আরও একটু অ্যাক্টিং করতে হবে, তাহলে বাপকেও পাবো। দিয়া, আমি গেলাম, আমাকেও কিং মারবে, আমি আসি। বের হতে যাব অমনি দিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, বাবু আমি তো ভালোবাসি তোমাকে, তোমার কিছু হতে দেব না সত্যি। তুমি যে কিংয়ের মতো আমার সাথে বেইমানি করবে না তা বুঝবো কি করে? আর কিংয়ের সাথে যে তোমার শারীরিক সম্পর্ক হয়নি তা বুঝবো কি করে? উফ, তুমিও না, ওকে আমি ছুতেই দেইনি। এখন প্লিজ আমার সাথে 5 দিন থাকো, বাবা বাহিরে আছে, বাবা আসলে তোমার সাথে পরিচয় করিয়ে দিয়ে তোমাকে নিয়ে দেশ ছেড়ে যাব। কিন্তু আমি যে তোমার সামনে থাকলে কন্ট্রোল করতে পারবো না। কন্ট্রোল করতে বলছে কে? মনে মনে ভাবছি প্রতিশোধের জন্য আমার স্ত্রী হোক, তো নষ্ট করছি না, কিন্তু পরক্ষণেই নরপশু জেগে উঠছে খুবলে খুবলে খাওয়ার জন্য।
যে কয়দিন ছিলাম রোজ ওকে ভোগের ন্যায় ব্যবহার করেছি। পঞ্চম দিনে ওর বাবা আসার কথা, তাই সকালবেলা ইচ্ছে মতো ভোগ করে বের হতে যাব, ও আমাকে আটকালো। রাহাত, কোথায় যাচ্ছ? বাবা আসবে আজ। আমার কাজ আছে, তুমি থাকো, আমি 5 দিন পর আসবো। আর শোনো, আমার কথা তোমার বাবাকে বলবে না, কেমন? ঠিক আছে। চলে আসলাম এই জন্য আমার এখনও কয়েকজনকে শেষ করতে হবে। ফোন বের করে জ্যাককে ফোন দিলাম। হ্যাঁ বস। জ্যাক, খোঁজ নাও তৃতীয় ব্যক্তি কই আছে। বস, আজ রাত 8টায় বেরে পারবে। না জ্যাক, ওকে আমি বাড়িতে পেতে চাই। শুনেছি ওর নাকি বউ খুব সুন্দর। বাড়ির ঠিকানা দাও। গুলশান রোড 3412 নং বাড়ি। ঠিক আছে জ্যাক, খেলা হবে আজ। ফোন কেটে শিহাবকে জানালাম। পরে আমি আমার সাধারণ ফোন দিয়ে হুবাইরাকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে কোনো কথা নেই, বুঝলাম অভিমান করেছে। তাই আমি জানি কেউ একজন অভিমান করেছে, অবশ্য করারই কথা। আমি খুব শীঘ্রই আসছি তার কাছে। সে কি এখন কথা বলবে? না, সে শুনবে না। আমি এক্ষুনি তাকে দেখতে চাই। সে না আসলে আমি সেখানে যাব, সে যেখানে আছে। কি আর করার, এখন 8টা বাজে। আমি ঠিক 12টায় তার সামনে থাকব, কিন্তু শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ বলো, আমি রাজি। আমার পছন্দের বিরিয়ানি আর গরুর মাংস কষা চাই, এবং আমার বউকে নিজে রান্না করতে হবে। ও পাশ থেকে হো হো করে হাসার আওয়াজ পেলাম। একটু পর, আরে বর সাহেব, আমি সেই সব জানি। যতই হোক আমার বর বলে কথা। তা আমি রান্না করতে লাগলাম। ঠিক 12টায় যেন কলিং বেল বাজে, না হলে। থাক, আর বলতে হবে না, আমি আসছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কোনো কিছু না ভেবে দ্রুত শিহাবকে বলে এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতে লাগলাম। দ্রুত ভেতরে গিয়ে সব কিছু ঠিকঠাক করে প্রায় 1 ঘন্টা 30 মিনিট লেগে গেল, আর এয়ারপোর্টে আসতে প্রায় 30 মিনিট। এখন 10টা বাজে। কপাল বেয়ে ঘাম ছুটতে শুরু করেছে। একটু পর অনুমতি দিল হেলিকপ্টারে ওঠার। হেলিকপ্টার করে বগুড়া 5 স্টার হোটেলের ম্যামো ইনেতে ল্যান্ড করতে 45 মিনিট লেগে গেল। দ্রুত সেখান থেকে হোটেলের মধ্যে গিয়ে সব কিছু ঠিকঠাক করতে আরও 30 মিনিট লাগলো। তারপর গাড়িতে করে বাড়িতে আসতে আসতে প্রায় আরও 30 মিনিট লাগলো। কপাল বেয়ে এতক্ষণ ঘাম বের হলেও ছোটাছুটি সার্থক হয়েছে। 15 মিনিট আগেই এসে গিয়েছি। আশেপাশের দোকান থেকে পুরো দোকানের চিপস কিনতে আরও 10 মিনিট শেষ হলো। দ্রুত দরজার সামনে গেলাম। ঘড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। 11:59 মিনিট বাজে, আর মাত্র 1 মিনিট। ঘড়ির মিনিটের কাঁটা 12তে ঠেকতেই কলিং বেলে চাপ দিলাম। সাথে সাথে দরজা খুলে গেল। সামনে তাকিয়ে সব ক্লান্তি দূর হয়ে গেল নিজের স্ত্রীকে দেখে। আর স্ত্রী আমার ব্যস্ত হয়ে পড়লো তার ওড়না দিয়ে আমার ঘামগুলো মুছে দিতে। তারপর আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। এর এই হাসির জন্যই তো এত কিছু। হুবাইরার পেছনে আমার শাশুড়ি এসব দেখে হেসে দিয়ে চলে গেল। তুমি পারো বটে, একদম সঠিক সময়ে বেল বাজিয়েছো। আর এত ঘামছো কেন? হাজার হলেও একটা মাত্র বউ আমার, তাকে কথা দিয়েছি ঠিক সময়ে আসব, তাই তো এত দ্রুত এসেছি। খুশি হয়েছ? খুব। এসো ভেতরে এসো। আমি সোজা ডাইনিংয়ে গিয়ে বসে পড়লাম। পাশেই আমার আরেক মা ছিল। তিনি আমার দিকে মমতাময়ী হাত দিয়ে আদর করে বলল, আমার ছেলেটাকে দেখি খুব টেনশনে ফেলেছিস আমার মেয়ে। মা, খুব। উফ, এতগুলো পথ যে এত কম সময় চলে এসেছি, কি বলবো। পাগল ছেলে। তা কই ছিলে বাবা? আমার কথা কি তোমার মনে পড়ে না? মা, আমার যাদের জন্য করুণ অবস্থা, আমার দেশের খারাপ অবস্থা, তাদের উপর প্রতিশোধ নিতেই আমি দূরে আছি। প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দাও। মা, আমি অত ভালো নয়। আমার সাথে যা করেছে সেটা মাফ করলাম, কিন্তু আমার ছোট সেই সব অনাথ ভাই বোনেরা যে আমার জন্য কেঁদেছে, আমি কি তাদের এই কান্না ভুলতে পারবো? কখনোই না মা, কখনোই না। হুবাইরা একের পর এক আইটেম নিয়ে এসে রাখছে। একটু পর আমাকে আর মাকে সার্ভ করে দিল, কিন্তু সে বসলো না, আমি বলার পরেও না। আমার খাওয়ার দিকে তাকিয়ে আছে। মা মনে হয় কিছু একটা আন্দাজ করেছে, তাই খাবার নিয়ে রুমে যেতেই হুবাইরা আমার কোলে বসে পড়ল। তারপর অভিমানী কণ্ঠে বলল, তুমি তো রাক্ষস, আমাকে খাওয়াবে কে? কেন, তুমি তুলে খাবে? এই হনুমান, তুমি থাকতে আমি কেন তুলে খাবো? তুমি তুলে খাও। বললাম তো পারবো না। সত্যিই তো,
আমাকে কেন খাওয়াবে? খাবো না। কাঁদো কাঁদো কণ্ঠে কথাটা বলে উঠে যাবে অমনি ওকে কোলে বসিয়ে গালে হালকা কামড় দিয়ে বললাম, আমার বউটা তো দেখে বড্ড অভিমানী। আমি তো আমার বউকে একটু রাগাতে চেয়েছিলাম, কিন্তু সে মন খারাপ করবে জানলে বলতাম না। তাই বলে গালে কামড় দিলে কেন? আবার কামড় দিলাম। তারপর কেন? আমি আমার বউকে কামড় দিব, চুমু দিব, আদর করব, তাতে ডাক্তার ম্যাম আপনার কি? হয়েছে হয়েছে, এখন খাওয়াও, ক্ষুধা পেয়েছে। কি করবো লিসেনার, একটা মাত্র বউ, যতই মাস্তান হই বউয়ের কাছে রোমান্টিক আর ভীতু হতেই হয়। বউকে খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। খাওয়া শেষে হুবাইরা হাতে কামড় মেরে দিল। আও, কি হলো এটা? কামড় দিলে কেন? আমার একটা মাত্র পর বিয়ের প্রথম এত আদর করে খাওয়ালো, তাই একটু তাকে আদর করলাম। এটা আদর? কামড় দিয়ে আদর? মিস্টার, আমি আমার স্বামীর হাতে কামড় দিয়েছি, তাতে আপনার কি? আমি তাকে কামড় দিব হাতে, রক্ত বের করব, তারপর সেই হাতে ব্যান্ডেজ করে নিজে হাতে তুলে খাওয়াবো, বুঝেছেন? পাগলি, আমার কথা আমাকেই ফেরত দিচ্ছ? মিস্টার বর। খাওয়া দাওয়া করে বউটাকে কোলে নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমিয়ে ফ্রেশ হয়ে হুবাইরার দিকে তাকালাম। সে মন খারাপ করে চেয়ে আছে। বউ, আমি আসছি। আবার কবে আসবে? সামনের সপ্তাহে। অপেক্ষা করব আমি। হুবাইরা শোনো, আমি একটা নাম্বার দিব, তুমি এই নাম্বারে কখনো ফোন দেবে না যতক্ষণ না আমাকে তুমি কন্ট্যাক্ট করতে না পারো। 2-3 দিন অপেক্ষা করবে, তারপরও আমার নাম্বার বন্ধ পেলে এই নাম্বারে ফোন দেবে। এ তোমাকে সব বলে দেবে, এবং যদি বলে আমার কিছু হয়েছে তো মাথা ঠান্ডা করে তাকে জিজ্ঞেস করবে সেখানে যাওয়া যাবে। তো যদি বলে হ্যাঁ, তবেই তুমি যাবে, নয়তো না। ঠিক আছে। মায়ের কাছ থেকে বিদায় নিলাম। বাড়ি থেকে বের হব, তাই হুবাইরা এগিয়ে দিতে এলো। ওকে আলতো করে জড়িয়ে ধরে একটা চুমু দিলাম। ও আমার দিকে একটা টিফিন বাটি এগিয়ে দিয়ে বলল, এটা পৌঁছে খাবেন কেমন? বউ যখন বলেছে তখন খাবো। মুচকি হেসে বের হয়ে এলাম। ঢাকায় আসতে প্রায় 4 ঘন্টা লেগে গেল। তারপর ফোন চালু করতেই শিহাবের ফোন। বস, আমি আপনার বাড়ির সামনে আছি। কি বলিস? ছদ্মবেশে আছিস কি? জি ভাই। ঠিক আছে, আসছি। বাসায় গিয়ে দেখি শিহাব দাঁড়িয়ে। দেখে মনে হলো কিছু খাইনি, মুখ শুকনো, তাই ওকে ফ্রেশ হয়ে আসতে বলে খাবারগুলো গরম করে নিয়ে এলাম। দেখি বউ 3-4 জনের খাবার দিয়ে দিয়েছে। ওখান থেকে আমি কিছু নিয়ে শিহাবকে সব দিয়ে দিলাম। মনে হয় পাগলটা কিছুই খায়নি। শিহাব দ্রুত খেতে লাগলো। এটা দেখে মনে পড়ে গেল সেই দিন সন্ধ্যার কথা। ছোট ছোট ছিনতাই করতাম, আর সেখান থেকে টাকা জমিয়ে পিস্তল কিনেছিলাম। ভালো টাকাওয়ালা হয়েছিলাম। সাকিব আর আমি ওসব করতাম। তখন থেকেই বুঝতাম সাকিব কিং হতে চায়, তবুও না বোঝার ভাব করতাম। তো সেই দিন বৃষ্টি হচ্ছিল। ছিনতাইয়ের সময় পুলিশ দেখে ফেলে, আর আমি পালিয়ে আসি। কিন্তু পথের মধ্যে আসার সময় দেখলাম একটা 15 বছর ছেলেকে একটা দোকানদার মারছে। এগিয়ে গিয়ে শুনতে পেলাম ছেলেটা ওই দোকান থেকে রুটি চুরি করেছে, সেই জন্য মারছে। তখন আমি এগিয়ে গিয়ে ছেলেটাকে তুলে বললাম, ভাই তোমার নাম কি, আর ও তোমাকে মারছে কেন? ভাই, আমার নাম শিহাব। ইনি আমাকে কী সব এর একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলেছিল এগুলো যেন আমি বিক্রি করি, কিন্তু আমি বিক্রি করতে অস্বীকার করায় আমাকে রুটি চোর বলে মারছে। কথাটা শুনে চোখ গরম হয়ে গেল। দোকানদার তখনও ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এই টোকাই, তুই কে রে? কাজ করবি আমার লাইনে? কিসের কাজ? দোকানদার একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এগুলো বিক্রি করে দিবি। প্যাকেটটা ছিল হিরোইনের। এটা তো হিরোইন, তুই এসব বিক্রি করিস? শালা, তোকে তো আমি মারতে আসবে অমনি পিছন থেকে M9011 পিস্তল বের করে ওর মাথায় ঠেকিয়ে। তুই কি ভাবিস রে? তোকে আমি পুঁতে ফেলবো। খেলনা পিস্তল দেখে ভয় দেখাচ্ছিস? ট্রিগার চাপ দিলাম, অমনি বুলেট দোকানদারের মাথা ফুটো করে চলে গেল। এতক্ষণ পর ছেলেটার দিকে তাকালাম। দেখতে খুব সুন্দর, কিন্তু দালালদের চক্রে পড়েছে। পকেটে প্রায় একটু আগের ছিনতাইয়ের টাকা ছিল, ওগুলো ওর দিকে বাড়িয়ে দিয়ে বলেছিলাম, টাকাগুলো রাখ। না ভাই, আমি নেব না। না নিলে খাবি কি? ভাই, আপনি যা করেন আমিও তাই করে খাবো। কেন? ভাই, আমি বুঝেছি ভালো মানুষকে ঠুকরে খায় কিছু মানুষ রূপী শয়তান, তাদের শেষ করবো ভাই। ঠিক আছে, চল। বাস্তবে ফিরে এলাম শিহাবের ডাকে।
ভাই কি ভাবছেন এত? এত হাপুস গুপুস করে খেলে গলায় বাঁধে, বুঝেছিস? আস্তে খা। কি করব ভাই, এটা খুব টেস্ট। সমস্যা নেই, আবার এনে দেব। খাওয়ার পর্ব শেষে ব্যবস্থা হয়েছে। জি বস। মাঝ রাস্তায় একলা দাঁড়িয়ে আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তবুও আমি দাঁড়িয়ে আছি। একটু পর সামনে দিয়ে কালো রঙের একটা গাড়ি আসলো, ঠিক সামনে এসে থেমে গেল। ড্রাইভার বের হওয়ার আগেই ওর বুক বরাবর শ্যুট করে দিলাম। তারপর গাড়ি থেকে বের করে রাস্তায় রেখে গাড়িতে বসলাম। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি শালা বেহুশ। ভালোই হলো, এনজয় করা যাবে ভালো। ড্রাইভ করে বাচ্চাকে ওর বাড়ি নিয়ে আসলাম, কিন্তু ও বেহুশ, হাঁটতে পারবে না। তাই কোলে করে তুলে দরজায় বেল দিলাম। একটু পর 50-এর মতো সুন্দরী এসে দরজা খুলে দিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অতিরিক্ত ড্রিঙ্কস করায় জ্ঞান নেই। আমি ওনার নতুন ড্রাইভার, এনাকে কোথায় রাখবো? ভেতরে রাখো। আমি বাচ্চাকে ভেতরে নিয়ে গিয়ে ঝপাস করে ফেলে দিয়ে মহিলাটাকে নিয়ে সোফার উপর ঝাঁপিয়ে পড়লাম। মহিলা ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত, কিন্তু আমি ওর প্রত্যেকটা অঙ্গে এমন কামড় দিয়েছি যে শুধু চিৎকারেরই শব্দ। ছেড়ে দে আমাকে। আমি কে জানিস? আমি এই থানার অফিসারের স্ত্রী। তোকে আমি ফাঁসিতে লটকাবো। আমি কে জানিস? কিং। চিনিস তুই কেমন মা যে নিজের ছেলে মানে দিহানকে অন্যের বাড়িতে রাখিস একটা মেয়েকে পটাতে? কত মেয়েকে তোর সামনেই নষ্ট করেছে, তা তো তুই জানিস। বাধা দিয়েছিলি, এখন ছটফট করছিস কেন? তোর ছেলে যাদের ধর্ষণ করেছিল ঠিক তাদেরও এমনই হয়েছে। ওর কথা নিয়ে শুধু চিৎকার ছাড়া আমি কম নই। ওর মুখ এমনভাবে ধরেছি যে ওর চোয়ালের হাড্ডি ভেঙে যাবে। প্রায় 3 থেকে 4 ঘন্টা এক নাগারের শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে মারা গেল। আর নিজের মুখে হাসি। ওকে ছেড়ে বাচ্চার সামনে এলাম। তারপর পাশে একটা চেয়ারের সাথে বেঁধে কিচেন থেকে ধারালো ছুরি, কাঁটা চামচ আর উচ্চতর গরম পানি এনে ওর পুরুষত্বের উপর ঢাললাম। সাথে এবার চোখ বড় বড় করে তাকালো। নেশা কেটে গেছে। এই তুই কে? আমাকে এনেছিস কেন এখানে? কিছু প্রশ্নের উত্তর জানতে। কে কে তুই? কে হতে পারি বলতো? চিনিসনি এখনো? কিং। যাক, চিনেছিস তবে। ভাই আমাকে মারবেন না ভাই, প্লিজ আমাকে মারবেন না ভাই। ঠিক আছে, এখন আমার কিছু প্রশ্নের সত্যি উত্তর দিবি। হ্যাঁ হ্যাঁ দিব, বলুন ভাই। আমার মা কই? চুপ। আমি নাকি সন্ত্রাসী হামলা করি, তাই না? আমার মা তোর কাছে গিয়েছিল তোকে আমার খবর জানাতে। তুই আমার মাকে লাথি মারলি, বের করে দিলি, আবার পরের দিন রাতে তুলে নিয়ে গেলি। বল, আমার মা কই? বাচ্চার চুপ থাকা দেখে শরীরের রক্ত গরম হয়ে গেল। কাঁটা চামচ ওর 2 হাতে অসংখ্যবার ঢোকাতে লাগলাম। বল দ্রুত। আমার বেডরুমের খাটের নিচে আন্ডারগ্রাউন্ড রুম আছে। আমি ব্লুটুথ ইয়ারফোনে। শিহাব বাহিরে কাভার করো। ওকে। আমি দ্রুত বেডরুমে গিয়ে খাট খুব কষ্টে সরালাম। তারপর চেয়ে দেখলাম একটা দরজা নিচের দিকে চলে গেছে। খুব সাবধানে নিচে নামতে লাগলাম। অন্ধকার পেরিয়ে আলোর সূচনা হতেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। একটা মহিলাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। সামনে এগিয়ে গিয়ে মাকে ডাকলাম, কিন্তু তার সাড়া নেই। দ্রুত হাতের পালস চেক করে দেখলাম এখনও চলছে। আর দেরি করলাম না, কোলে নিয়ে দ্রুত ড্রয়িং রুমে এলাম। বাচ্চা, আমার মা এমন নিশ্চুপ হয়ে আছে কেন? ভাই ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রেখেছি। ভালো করেছিস। ভাই এবার তো আমাকে ছাড়ুন। হ্যাঁ রে, ছাড়বো। তা বলতো, কোন হাত দিয়ে তুই লেখিসনি? এই ডান হাত? ধারালো ছুরিটা দিয়ে জোরে কোপ মারায় ওর হাত ছিন্ন ভিন্ন হয়ে গেল। ওর মুখে কস্টেপ। তাই এবার বল, কোন পা দিয়ে লাথি মেরেছিস? এটা না এটা? তারপর ঘ্যাঁচ ঘ্যাঁচ করে ওর পা দুটো আলাদা করে দিলাম। ওর বুকে লিখে দিলাম, কিং ইজ ব্যাক, নাও ইউর টাইম ইজ স্টার্ট মিশা। লেখা শেষ হলে ওর বুকে, নাক, চোখ সব জায়গায় চাকু ঢুকিয়েছি। তখন মনে পড়ল আমার মায়ের কথা। দ্রুত তাকে নিয়ে গাড়িতে বসালাম। শিহাব, দ্রুত গাড়ি ড্রাইভ কর, বগুড়া যাব। শিহাব দ্রুত। বস, ইনিকে?
এটা আমার মা, মানে তোরও। তুই দ্রুত গাড়ি চালা। পকেট থেকে ফোন বের করে হুবাইরাকে ফোন দিলাম। কয়েকবার রিং হলো, ধরলো না। আবারও দিলাম, এবার ধরলো। হ্যালো হুবাইরা। কি হয়েছে? সারাদিনে মনে থাকে না, শুধু রাতেই মনে পড়ে আমার কথা। এখন ফাজলামো রাখো, আমি আসছি। তোমার ডাক্তারি যত যন্ত্রপাতি বের করে রাখো। কেন? আর এমন লাগছে কেন তোমার কণ্ঠ? হুবাইরা, তোমায় যা বলছি তাই করো, দ্রুত। ফোন কেটে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কতদিন পর দেখলাম, একদম শুকিয়ে গেছে। প্রায় 4 ঘন্টা পর বাড়িতে এলাম। আমি কলিং বেল বাজাবো এমন সময় খুলে গেল দরজা। আমি কথা না বলে দ্রুত মাকে পাশের রুমে নিয়ে গেলাম। তারপর, হুবাইরা দেখো তো আমার মার কি হয়েছে, জ্ঞান নেই কেন? কি? এটা তোমার মা? হ্যাঁ হুবাইরা, এখন কথা কম বলে দ্রুত দেখো। হুবাইরা একবার চোখ আবার পাল চেক করে। একটু পর কই থেকে যেন স্যালাইন নিয়ে এসে তা লাগিয়ে দিয়ে হাসি মুখে বলল, সমস্যা নেই জনাব, উনি ঠিক আছে। তবে মনে হয় কোনো অন্ধকার বা আলোক বাতাসহীন জায়গায় রাখা হয়েছিল, যার জন্য খাওয়া দাওয়া করলেও এমন হয়েছে। আর প্রচুর ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। হুবাইরা, বাড়িটা আবার পাল্টাতে হবে, দ্রুত সব কিছু গুছিয়ে নাও। কেন? এটা তো ভালো আছে। না হুবাইরা, তুমি যাও। আর মা কই? ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ডাকতে হবে না বলে নিজে গিয়ে কোলে করে রুম থেকে গাড়িতে বসালাম। তারপর আমার নিজের মাকেও বসালাম। একটু পর হুবাইরা এলো। আর আগেকার গাড়িটা আমি অন্য একটা সোলজার দিয়ে বহু দূর নিয়ে গিয়ে নষ্ট করে দিতে বলেছি। 2টা মা আর বউ আর শিহাবকে নিয়ে বেরিয়ে পড়লাম। একটু পর বিশাল এক বাড়িতে আসলাম। এটাই হলো আমার আসল বাড়ি, যা কেউ জানে না। হুবাইরাকে ভেতরে যেতে বলে আমি মাকে কোলে নিলাম। একটাকে রেখে আবার আরেকটাকে নিয়ে গেলাম। বাড়িটা পুরো 2 একর জমির ওপর। চারিপাশে প্রচুর সোলজার দিয়ে গার্ড দিচ্ছে। আর তাছাড়াও উন্নত মানের যন্ত্রপাতি আছে, মেশিন গান ফিট করা আছে। এইসব ঠিকঠাক করে পরের দিনই চলে আসি ঢাকায়। ঢাকায় আসতেই, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পরের দিন ঢাকায় আসতেই দিয়ার ফোন। বিরক্ত নিয়ে রিসিভ করলাম। হ্যালো। তুমি কই? আমি তো এখন বাসায়। কেন, কি হয়েছে? তোমার কথা বাবাকে বলেছি। তুমি কি আজ আসবে? ঠিক আছে, আসবো। শালি তোর বাপকে শুইয়ে দিব আজ। ফোন করলাম শিহাবকে। তারপর এই করতে তো বিকেলবেলা দিয়াজের বাসায় গিয়ে অবাক, পুরো বাড়িতে সিকিউরিটি দিয়ে ভর্তি। খুব সাবধানে ভেতরে যেতে গেলাম। সবাই কেমন যেন আর চোখে তাকালো, কিন্তু কেউ বাধাও দিল না। এখন আমি বসে আছি মিশার সামনে, আর দিয়া গিয়েছে চা নাস্তা আনতে। তুমি কি জানো আমি কে? জি জি। এমন ভাব করছি যেন ওকে দেখে আমার হাঁটু কাঁপছে। আমার এমন অবস্থা দেখে মিশা হেসে দিল। আমিও একটু হাসলাম। ইয়াং ম্যান, ভয় পেও না, আমি তোমাকে কিছু বলবো না। আমি চাই সবাই আমাকে দেখে ভয় পাক, কিন্তু তুমি আমার জামাই হবে। তোমাকেও আমার মতো হতে হবে, ভয়কে জয় করতে হবে। আমি তোমাকে আমার জায়গাটা ছেড়ে দেব, কি নিবা না? না না বস, আমি এসবের মধ্যে জড়াতে চাই না। তবুও আপনি বললে আপনার মতো হব, তবে আপনার জায়গা আপনারই থাকবে। সাব্বাস, তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমাকে আমি আমার মেয়ের যোগ্য হিসাবে নির্বাচিত করলাম। আজ রাত 8টায় তোমাদের বিয়ে, আর রাত 12টায় তোমাদের ফ্লাইট আমেরিকায়। ওখানে হানিমুনে সেরে ফেলবা, আর না হলে ফ্লাইট সারতে পারো প্রাইভেট জেটে যাবে বলে আমার কাঁধে চাপড় দিল। ইয়ে মানে? যৌতুক চাচ্ছ নাকি? আসলে আমার তো বাবা মা নেই, আপনিই আমার বাবার মতো। আপনি যা বলবেন তাই হবে। রাত, মন খারাপ করো না, আমি আছি। চলো বিয়ে সব কিছু রেডি করি। রাত 8টা, সব কিছু রেডি। একজন কাজী বিয়ে পড়াচ্ছে। আমাকে কবুল বলতে বলার সাথে সাথে কাজী মাথা থুবড়ে পড়ে গেল, আর একটা গুলি ঠিক মিশার লাগতে আসছিল, কিন্তু আমি দ্রুত মিশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। অমনি গুলিটা আমার বাম হাত ফুটো করে দিল। সাথে সাথে পুরো বিয়ের আসর গোলাগুলিতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু কেউ কাউকে দেখতে পেল না। শুধু হাওয়াতে ফায়ার করতে লাগলো। মিশা মাটি থেকে উঠে অবাক হয়ে তাকালো আমার দিকে। ততক্ষণে আমি ভয়ে আর ব্যথায় নিচে শুয়ে পড়েছি। মিশা দ্রুত আমাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভাবছেন কি হলো? আরে ভাই, এটাই আমার প্ল্যান ছিল।
আর গুলি হামলা করেছে আমার লোকেরাই। আর আমি মিশাকে কেন বাঁচালাম? আরে ভাই, ওর একটা বিশ্বাস অর্জনের জন্য আমি এমনটা করলাম। হসপিটালের বেডে শুয়ে আছি, পাশে দিয়া আর আরেক পাশে মিশা। বাবা, তুমি আমাকে বাঁচাতে নিজেকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিলে কেন? আপনি আমার বাবা আর হবু শ্বশুর, আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব। দেখলে বাবা, আমি ঠিক মানুষকেই বেছে নিয়েছি। মিশা বলল, এটা কে করতে পারে? আর দিহান কই? আসলে বাবা, দিহান খুন হয়েছে, সাথে বাদশাও খুন হয়েছে। কি, তুই আমাকে আগে বলিসনি কেন? কে খুন করছে? বাবা, কিং আবার ফিরে এসেছে আর ওইসব করেছে। আমার মনে হয় আজকের হামলা ওই করছে। দেয়া, তুমি বাড়িতে যাও, জামাইয়ের সাথে কথা আছে আমার। আমি দেখলে কি হবে? তুমি বাইরে যাও ধমক দিয়ে। রাহাত, আমি জানি তুমি কে। মানে? তুমি নলডনের একজন মাস্তান, তাই তো? আপনার কাছে লুকোবো না, হ্যাঁ সত্যি, আমি লন্ডনের একজন মাস্তান দলের লিডার। মিশা বলল, তুমি এখানে এসেছো কেন? আমি এখানে এসেছি কিংয়ের খোঁজে। যে কিং 4 বছর আগে মারা গিয়েছিল, তাকে আমি লন্ডনে দেখেছি। আর আপনি নাকি ওকে মেরেছেন, তাই আপনার সাহায্যের জন্য এসেছি। কেমন সাহায্য? কিং আমার 400 কোটি টাকা লস খাইয়েছে, তাই ওকে আমি শেষ করে দিব। এই না হলে আমার জামাই, বলো প্ল্যান কি? তেমন কিছু না। আর হ্যাঁ, খবর পেয়েছি দিয়া কিংকে সব খবর দিচ্ছে, আপনার আসার খবরও দিয়েছে। এগুলো জানলে কেমনে? বাবা, আমি লন্ডনের মাফিয়ার লিডার, অনেক উন্নত প্রযুক্তি আছে আমার কাছে। আপনি কি প্রমাণ চান? হ্যাঁ বলো। আপনার মেয়ে আপনাকে দিহান আর বাদশা খুনের কথা কেন বলেনি জানেন? জানলে আপনি আসতেন না তাই। আর আপনাকে সহ আমাকেও কিং মারবে। এখন কি করব? শুনুন, আগে দিয়াকে মেরে দিব, তারপর কিংকে পাকড়াও করব। হ্যাঁ, দিয়াকে মারা আমার কিছুই না, আর ও আমার মেয়েও না। এটাও আমি জানি, তাই তো আপনার সাথে বেইমানি করছে। এখনই দিয়াকে শেষ করে দেই। আপনি বোকা কেন? এমন চাল চালবো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তারপর সব বললাম মিশাকে। এটা আপনাদের না জানলেও চলবে। বাহ, দারুণ বুদ্ধি। তো দুজন মিলে রাজ করব এই বাংলাদেশে, কি বলো? না না, আমি আবার ফিরে যাব লন্ডনে, বাংলাদেশ আপনারই থাকবে। এটা শুনে মিশা খুশিতে লাফাতে লাগলো। তারপর, সত্যি? সত্যি। আর শুনুন, আমি শুনেছি কিং আপনার লোকদের কিনে নিয়েছে, তাই কারোর উপর বিশ্বাস না করাই ভালো। কি করব এখন? সুস্থ হই, আমার লোকজন দেশে আসলে কিংয়ের খেল খতম করে দিব। 10টা দিন হসপিটালে থেকে মিশাকে নিয়ে নির্জন জায়গায় আসলাম। শিহাবকে প্ল্যান বুঝিয়ে দিচ্ছি। এমন সময় পেছন থেকে দিয়া হাততালি দিয়ে বলল, বাহ, তুমি তো খুব ড্রামাবাজ। নিজে কিং হয়ে রাহাত সাজিয়ে বাবাকে বলবো? আমি তো রাহাত, কিং হব কেন? আমি জানি কিং তুই, রাহাত নস। বল আমার রাহাত কই? আমি অট্টহাসি দিয়ে বললাম, তোর রাহাতকে পাবি, কিন্তু ছোট কাজ করতে হবে, পারবি? রাহাতকে পেতে হলে আমি সব করব, তুই বল। তোর বাপকে খুন করতে হবে, পারবি? হ্যাঁ পারবো, তবু আমার রাহাতকে চাই। নিজের বাপকে মারতে পারবি? শোন বাপ, হয়েছে তো কি হয়েছে, আমি আমার রাহাতকে চাই। আজ রাতে এই মিশনের শেষ দিন। এমন সময় মিশা আড়াল থেকে বের হয়ে বলল, জামাই ফাটিয়ে দিয়েছো, তা মা তুই রাহাতের জন্য আমাকে মারবি? রাহাত তুলে নিয়ে এসো। বর্তমান সামনে দিয়াকে বেঁধে রাখা হয়েছে, আর ওর মুখে কস্টেপ। ওর কানে গিয়ে আস্তে আস্তে বললাম, তুই আমাকে ধোঁকা দিয়েছিলি তাই না? এবার তোকেও ধোঁকা দিলাম। কত বড় সাহস আমাকে মারবে? জামাই বুঝিয়ে দাও আমি কে, বলে মিশা চলে গেল। আমিও আমার পুরুষত্ব ওর উপর খাটালাম। তারপর ওর যৌনাঙ্গে চাকু দিয়ে খুঁচিয়ে থেঁতলে ফেলে দিলাম। মুখ থেকে কস্টেপ খুলে ওর জিভার গোড়ায় কেটে দিলাম, দুটো স্তনের গোড়া কেটে দিলাম। শেষে যখন নিস্তেজ হয়ে যাবে ওর দেহ, তার আগেই পুরো শরীর জুড়ে চাকু ঢুকিয়ে ফুটো করে দিলাম। শেষে ধর থেকে মাথা নামিয়ে দিলাম। এমন হওয়াই উচিত, বিশ্বাসঘাতকদের শাস্তি। এমন সময় পেছন থেকে কিছু একটা এসে ডান হাতে লাগলো। পেছনে তাকিয়ে দেখি মিশা। খুব অ্যাক্টিং পারিস তুই কিং, আসলেই তুই হাজারে একটা। বাহ ভাই বাহ, মানতেই হবে তুই বড় মাপের অভিনেতা। কি বলছেন এসব? আমি
আরে পাগল, আমি তোর চালাকি বুঝিনি, কিন্তু তোকে সন্দেহ হয়েছিল কেন জানিস? তোর শরীরে আমি চিপ লাগিয়েছিলাম। এই 10 দিনে তুই যা বলেছিস সব শুনেছি। আর হয়তো ভাবছিস তুই আমার এই মেয়েকে ধোকা দিয়ে মারলে কিছু বললাম না কেন? আরে এটা তো সিম্পল, ও আমাকে মারতে চেয়েছিল। বাহ, তোর তো দেখে খুব বুদ্ধি হয়েছে রে। বলতেই আরও একটা গুলি ডান বুকে লাগলো। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। অতিরিক্ত রক্ত পড়ায় চোখ বন্ধ হয়ে এলেও ডান হাতের তালুতে প্রচুর জোরে কামড় দিয়ে চোখ খুলে রাখলাম। মিশার পায়ে হাত চলে গেল। হ্যাঁ রে, হয়েছে, সব তোর দেখে শেখা। আর শোন, পা ধরে লাভ নেই, আমি তোকে ক্ষমা করব না রে। এখন যা, উপরে যা। আবার গুলি করতে যাবে অমনি ওর পা ধরে জোরে টান মারলাম। তাল সামলাতে না পেরে পড়ে গেল। সাথে সাথে হাত থেকে পিস্তলও পড়ে গেল। আমি রহস্যময় হাসি দিয়ে গুলি থেকে সমস্ত বুলেট বের করে নিলাম। তারপর চল এবার হ্যান্ড টু হ্যান্ড ফাইট হোক। চল হয়ে যাক। মিশা একের পর এক কিক মারতে লাগলো। আমি সেগুলো কাভার করতে হিমশিম খেয়ে গেলাম। এদিকে রক্ত বের হচ্ছে প্রচুর। হঠাৎ একটা লাথি বাম হাতের ক্ষতস্থানে লেগে গেল। মুখ কালো হয়ে গিয়েছে। তবুও নিজেকে ঠিক করে পকেট থেকে ছোট মাপের 2 ইঞ্চি বার্মিজ চাকু বের করে নিলাম। তারপর বুলেটের মতো দৌড়ে মিশার হাত পায়ে বসাতে লাগলাম। যাই হোক, মিশার ক্ষতস্থান ছোট হলেও প্রচুর ইনজুরি হতে লাগলো। আর মিশা কুপোকাত হয়ে বসে রইল। পাশ থেকে পিস্তলটা রিলোড করে ওর সামনে বসলাম। তারপর, কি হলো পাগলা, তুই আমাকে মারবি? তোর মা আমার হাতে বন্দি, কোথায় আছে আমি ছাড়া কেউ জানে না। তুই তো দেখি বোকা। আরে বাদশাকেই মেরেই তো আমার মাকে নিজের কাছে নিয়ে গেছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? থাক না রে ওসব, এখন যা উপরে যা। বল না রে, কিভাবে তুই বাদশাহের খবর পেলি? আরে সব জানবি কেন, এত শখ তোর? এটা না জানলে আমি মরেও শান্তি পাবো না রে। কোনো কথা না বলে ম্যাগজিনের সব কটা বুলেট ওর কপালে ঢুকিয়ে দিলাম। এতক্ষণে রক্ত বের হয়ে গিয়েছে। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসছে। হয়তো মারা যাব। হুবাইরের মুখটা ভেসে উঠল চোখের সামনে। চোখ বন্ধ করার আগে দেখলাম কেউ একজন দৌড়ে আসছে। তারপর কিছু মনে নেই। এদিকে পুরো 1 সপ্তাহ হয়ে গেল। আমার খবর না পেয়ে হুবাইরা ওকে দেওয়ার নাম্বারে ফোন দিল। 4 মাস পর আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। পাশেই একজন বয়স্ক মহিলা, বয়স আনুমানিক 70 হবে। মা? হ্যাঁ, এটা আমার মা। বাবা, তোর জ্ঞান ফিরেছে? হ্যাঁ মা, তুমিও ঠিক আছো তো? বাবারে, কেমনে ঠিক থাকে বল? কত দিন দেখিনি তো, আজ খুশি রে বাপ তোকে দেখে। আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমার মা কপালে চুমু দিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে দিয়ে মুখে হাসি। এমন সময় শিহাব রুমে এলো। ভাই তুমি ঠিক আছো? যেন কত ভয় পেয়ে গিয়েছিলাম। পাগল, দেখেছো মা ভাইয়া কি বলেছে? সুস্থ হোক, ওকে আমি কানমলা দিব। আমার ছোট্ট ছেলেকে পাগল বলে? এমন সময় আমার আরও এক মা এলো, এসেই আমার কানমলে দিয়ে। এই হতচ্ছাড়া, নিজের কি অবস্থা করেছিস দেখেছিস? আমাকে কাঁদিয়ে কি মজা পাস তুই? মা আর হবে না, এখন থেকে তোমাদের সাথেই থাকবো। আর সেই কিং জেগে উঠবে না। তোকে আর অমন হতে দিলে তো? ঠিক বলেছ, একে আমরা দুজন মিলেই সোজা করব। দুজন না বিয়ান, বলুন 3 জন। হা হা হা। তা সেই তৃতীয় ব্যক্তি কই? মনে হয় অভিমান করেছে। চলো ওকে পাঠিয়ে দিই। আমার চোখ দরজার দিকে। একটু পর বেবি বাম্প নিয়ে একটা মেয়ে এগিয়ে এলো। হ্যাঁ, এটাই আমার হুবাইরা। হুবাইরা এসেই ঠাস করে চর বসিয়ে দিল। তারপর জড়িয়ে ধরে কেঁদে দিল। আস্তে আস্তে আমার হাতটা তার পেটে নিয়ে গেল। এর কথা কি তোমার ভাবতে হবে না বলো? চুপ। জানো, তুমি আসার পরে তিনি বমি করতে থাকি। বডিগার্ডদের সাহায্যে হসপিটালে গিয়ে চেক আপ করি। জানতে পারি আমি মা হতে চলেছি। এটা তোমাকে জানানোর জন্য ফোন দিলাম, বন্ধ তোমার ফোন। এভাবে 7টা দিন দিয়েছি। পরে তোমার দেওয়া নাম্বারে ফোন দিয়ে জানতে পারি তুমি এখানে। এক প্রকার ছুটে এসেছি আমি। আজ আমার
অন্তঃসত্ত্বায়ের 6 মাস হলো। কই আমার স্বামী আমার পাশে থাকবে তা নয়, মহারাজ এখানে শুয়ে আছে আর তার সেবা আমার করতে হচ্ছে। কই সে আমার জন্য টেনশন করবে তা নয়, তার জন্য আমাকেই টেনশন করতে হচ্ছে। অনেক বড় ব্যাপার। আচ্ছা এখন কি করবে সেটা বলো। হুবাইরা কিছু না বলে কেবিনের দরজা বন্ধ করে দিয়ে এসে আমার পাশে শুয়ে পড়ল। তারপর? তেমন কিছু না সাহেব, অনেক দিন নিশ্চিন্তে ঘুমোতে পারিনি, তাই এখন আমার জীবন্ত কোলবালিশকে জড়িয়ে ধরে সারা দিন ঘুমাবো, কোনো কথা শুনবো না। কিন্তু আমার যে ব্যথা আছে। থাকবে থাকুক, তবুও ঘুমাবো, ওসব শুনবো না বলে চোখ বন্ধ করে নিল। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। কি সুন্দর আমার মায়াবতী। নিজের অজান্তেই ওর কপালে ভালোবাসার পরশ দিয়ে জড়িয়ে ধরলাম। চোখ বন্ধ করার আগে দেখেছি হুবাইরার ঠোঁটের কোণে হাসি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।